Assalamu alaikum, dear doctors. Welcome to my another lectures on nutritional factors in disease. This is lecture number 27. আমাদের আজকে নিউট্রিশনাল পড়লে আর থাকবে ইনফেকশাস ডিজিজ। ইনশাআল্লাহ ইনফেকশাস ডিজিজও খুব শীঘ্রই আমরা নিয়ে ফেলবো। সো নিউট্রিশনাল ফ্যাক্টরস ইন ডিজিজ খুবই ছোট চ্যাপ্টার, পরীক্ষায় কোশ্চেনও এখান থেকে কম আসে। তারপর আমরা একটু কয়েকটা জিনিস না দেখলেই নয়। দেখেন কয়লোনাইকিয়া একদম প্রথম পেজে নিউট্রিশনাল ফ্যাক্টরস ইন ডিজিজ 692 নম্বর পেজে প্রথমে একটা ছবি দেওয়া আছে। দিস ইজ স্পুন শেপড নেল কয়লোনাইকিয়া। দিস ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ আয়রন ডেফিসিয়েন্সি। দ্যাট ইজ একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার হচ্ছে কয়লোনাইকিয়া। এটা অনেক সময় সিঙ্গেল দিতে পারে। নাও আমরা এইদিকে একটু নিচের দিকে যদি দেখি, দেখেন এখানে ক্রক স্ক্রু হেয়ার। হ্যাঁ, কর্ক স্ক্রু হেয়ার যেটা, এটা আমরা কোন ডিজিজে পাবো? কর্ক স্ক্রু হেয়ার। এরকম যদি কোনো পেশেন্টের কর্ক স্ক্রু হেয়ার দেখা যায় তাহলে আমরা কি চিন্তা করব? তাহলে আমরা চিন্তা করতে হবে ভিটামিন সি ডেফিসিয়েন্সি কিনা, স্পেসিফিক অ্যাবনর্মালিটি। যেহেতু একটা স্পেশালি পিকচার দেওয়া আছে, এই জন্য আমাদেরকে এই স্পেশাল ফান্ডিংটা জানতে হবে কার জন্য হয়। ঠিক আছে, সো কর্ক স্ক্রু হেয়ার, দিস ইজ ডিউ টু ভিটামিন সি ডেফিসিয়েন্সি। আমরা চলে যাই পরের পেজে। দেখেন বডি মাস ইন্ডেক্স বিএমআই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে, রেসিডেন্সিতে আসে কিন্তু এফসিপিএস পার্ট 1 স্টিল নাও দেখা যায়নি। বাট কোশ্চেনটা এরকম হতে পারে, রিগার্ডিং বিএমআই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু, অথবা হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ফলস। তাহলে বিএমআই আমরা জানি ওয়েট ইন কেজি এন্ড হাইট ইন মিটার স্কয়ার দিয়ে ভাগ করে ডিভাইডেড করে ক্যালকুলেট করা হয়। আমরা বিএমআই কিভাবে ক্যালকুলেট করা হয়, কত বিএমআই কত হলে কি ইন্ডিকেট করে, এটা আমরা পরবর্তীতে একটু পরে একটা ছক পাবো, ওই ছকটা দেখবো। তো আমরা বিএমআই সম্পর্কে তিনটে ইম্পর্টেন্ট তথ্য যেটা দেখবো। দেখেন বিএমআই ইজ ইউজফুল ওয়ে টু আইডেন্টিফাই আন্ডার অর ওভার নিউট্রিশন। তাহলে আমরা আন্ডার নিউট্রিশন, একটা লো ওয়েট, মানে একটা মানুষের ওজন লো ওয়েট কিনা আন্ডার ওয়েট কিনা সেটাও বুঝতে পারি। এন্ড ওভার নিউট্রিশন কিনা, দ্যাট ইজ অবেস কিনা, মরবিড অবেস কিনা, ওভার ওয়েট কিনা, এই সবগুলো আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি। ওকে, 2 নম্বর অপশন যদি আমরা দেখি, দেখেন ফ্যাট মাস ইজ অলসো সাবজেক্ট টু এথনিক ভেরিয়েশন। For the same BMI, Asians tend to have more body fat than Europeans. Very important তথ্য। এটা কিন্তু আপনার পরীক্ষার হলে ঘুরে দিতে পারে। তাহলে আমাদের এশিয়ানদের এমনি আমরা একটু যেহেতু কার্ব বেশি খাই, কার্বোহাইড্রেট বেশি খাই, রাইস বেশি খাই, এই জন্য এশিয়ানদের একটু টেন্ডেন্সি থাকে আমরা, কারণ আমরা চালের জিনিসপত্র, রুটি, ভাত, গমের এই জিনিসপত্রগুলো আমরা বেশি সাধারণত খাওয়া হয়। সো এই জন্য এশিয়ানস টেন্ড টু হ্যাভ মোর বডি ফ্যাট দ্যান ইউরোপিয়ানস। অপশন নাম্বার 3 দেখেন, ইফ হাইট ক্যানট বি ডিটারমাইন্ড, যদি হাইট আপনি ডিটারমাইন করতে না পারেন, দ্যাট ইজ in older people or those unable to stand, measurements of the femoral length of the knee height is a good surrogate. তাহলে এই ফিমোরাল লেংথ এটাও কিন্তু বিএমআই এর মধ্যে একটা ইনক্লুডেড অপশন, এটা অনেকে হয়তো আমরা জানি না। সো এই তিনটা তথ্য আমার পরীক্ষার জন্য লাগবে। আচ্ছা, এখন পরীক্ষা যেটা কমনলি রেসিডেন্সিতে আসে, এফসিপিএস পার্ট 1 ও 2005 না 6 সালে আসছিল, যে মেজারমেন্টস অফ বডি কম্পোজিশন নিউট্রিশন, মানে একটা পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস আপনি কিভাবে কি কি দিয়ে মেজার করতে পারেন। তাহলে একটা হচ্ছে আমরা এই বিএমআই দিয়ে কিন্তু মেজার করতে পারি। তাহলে বডি কম্পোজিশন একটা অপশন হচ্ছে বডি কম্পোজিশন, যেটা অ্যানথ্রোপোমেট্রি, বায়ো ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স এন্ড ডেক্সা, ডুয়েল এক্স-রে অ্যাবজর্পশন, এই তিনটা দিয়ে মেইনলি বডি কম্পোজিশন আইডেন্টিফাই করা যায়। নাও মাসল ফাংশন এন্ড গ্লোবাল নিউট্রিশনাল স্ট্যাটাস একটা হ্যান্ড গ্রিপ স্ট্রেংথ দ্বারা আইডেন্টিফাই করা হয়। Obesity and fat distribution, waist is to hip ratio, and body fat content and muscle mass, tricep to skin fold thickness, এটা পেডিয়াট্রিক্স এর বইতে কিন্তু খুব ভালোভাবে লেখা আছে। দেখেন ট্রাইসেপ টু স্কিন ফোল্ড থিকনেস কিন্তু এখানে ইন্ডিকেট করার জন্য একটা মেশিনই আছে। তো লিন পেশেন্টদের সাথে 6 to 12 মিলিমিটার থাকে, এন্ড অবেস পেশেন্ট যাদের তো 40 to 50 মিলিমিটার ক্রস করে যায়। সো আমরা বডি কম্পোজিশন পরীক্ষা কোশ্চেনটা আসে নিউট্রিশনাল স্ট্যাটাস মেজার করার জন্য কি কি জিনিস দেখা হয়। তাহলে অ্যানথ্রোপোমেট্রি, bioelectrical impedance, dual X-ray absorptiometry are used to identify or detect or measure body composition. The body composition একটা option, and muscle function and global nutrition hand grip strength দিয়ে, obesity and fat distribution, waist hip ratio দিয়ে, body fat content and muscle mass, tricep skin fold thickness। তাহলে হেডলাইন এর আন্ডারে সাব হেডলাইন। সো আমার প্রত্যেকটা যদি কোশ্চেন অপশন আসে, নিউট্রিশনাল স্ট্যাটাস, অ্যানথ্রোপোমেট্রি, বায়োইলেকট্রিক্যাল ইম্পিডেন্স, ডুয়াল এক্স-রে অ্যাবজর্পশনমেট্রি, হ্যান্ড গ্রিপ স্ট্রেংথ, ওয়েস্ট হিপ রেশিও, ট্রাইসেপ স্কিন ফোল্ড থিকনেস, এই সবগুলো হচ্ছে আপনার নিউট্রিশনাল স্ট্যাটাস মেজারমেন্ট করার এলিমেন্ট। সো আমরা এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় রেসিডেন্সিতে প্রায় কমনলি আসে, আমরা এফসিপিএস পার্ট 1 এর জন্য পরে রাখবো। নাও আমরা চলে যাব নিউট্রিশনাল ফ্যাক্টরস এন্ড ডিজিজ এর মেইন টপিকসে।
আমরা পরের পেজে যদি যাই, এখানে আমরা কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টের এনার্জি লেভেল এখান থেকে লাগবে, তেমন কিছু লাগবে না। তাহলে আমরা সাধারণত জানি নিউট্রিয়েন্টস কে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা ইন্ডিকেট করে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এই জিনিসগুলা, এন্ড আর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট দ্যাট ইজ ভিটামিনস এন্ড মিনারেলস। ঠিক আছে, ডেফিনিশন যদি আপনি জানতে চান যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে কি, তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টস তাহলে ফুয়েল ফর এনার্জি, লার্জ অ্যামাউন্ট পরিমাণে আপনার লার্জ অ্যামাউন্ট টু প্রোভাইড ফুয়েল ফর এনার্জি, হুইচ আর ইটেন ইন রিলেটিভলি লার্জ অ্যামাউন্টস টু প্রোভাইড ফুয়েল ফর এনার্জি। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টের সাথে যেটা বেশি খাওয়া হয় এনার্জির জন্য, and micronutrients which do not contribute to energy balance but are required in a small amount because they are not synthesized in the body। তাহলে এখানে কিন্তু ম্যাক্রো আর মাইক্রো পার্থক্য আমরা বুঝে গেলাম। তো মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে যেগুলো বডিতে সিনথেসিস করা যায় না, ঠিক আছে, বডিতে সিনথেসিস হয় না এবং স্মল অ্যামাউন্টে লাগে এবং এনার্জি ব্যালেন্সে কন্ট্রিবিউট করে না। আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে which are eaten in large amount to provide fuel energy। এনার্জির সবচেয়ে উত্তম সোর্স হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেটা আমরা পাই কার্বোহাইড্রেট, ফ্যাট এন্ড প্রোটিন থেকে। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে হচ্ছে ভিটামিনস এন্ড মিনারেলস। এখন পরীক্ষায় যে কোশ্চেনটা আসে পার্ট 1 এ, যে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আপনার এই যে ভিটামিনস মিনারেলস, এটা আরেকভাবে কোশ্চেনটা ঘুরায় দেয় যে মেজর এলিমেন্টস এন্ড মাইনর এলিমেন্টস, ট্রেস এলিমেন্টস। ঠিক আছে, এই ভিটামিনস এন্ড মিনারেলস, এই মিনারেলস এর মধ্যে কারা হচ্ছে ম্যাক্রো মিনারেলস, কারা মাইক্রো মিনারেলস, এটা পার্ট 1 এ কমনলি পরীক্ষায় আসে। হ্যাঁ, কারা ম্যাক্রো এন্ড কারা মাইক্রো মিনারেলস। তাহলে মিনারেলস এর মধ্যে যদি আমরা চিন্তা করি, ম্যাক্রো মিনারেলস হচ্ছে টোটাল 7টা। আমি আরেকবার বলি, ম্যাক্রো মিনারেলস হচ্ছে টোটাল 7 ইন নাম্বার। তাহলে 7টা কি কি? একটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, 4টা হলো ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিন। ম্যাগনেসিয়াম, সালফার এন্ড ক্লোরিন, এই 7টাকে বলা হয় ম্যাক্রো মিনারেলস। আর মাইক্রো মিনারেলস হচ্ছে বাকিগুলো, যেগুলো ট্রেস এলিমেন্টস। পরীক্ষা কিন্তু কোশ্চেন এফসিপিএস মেডিসিনে আমাদের সময় 15 জুলাইতে কোশ্চেন আসছিল যে ফলোইং আর দ্য ট্রেস এলিমেন্টস। তাহলে ট্রেস এলিমেন্টস আমি একবার নাম একবার করে বলি, আপনারা একটু লিখে নেন। একটা হচ্ছে আয়রন, আয়োডিন, দুইটা আই দিয়ে গেল, আয়রন, আয়োডিন, কপার, কোবাল্ট। তাহলে আই দুইটা সি চলে গেল, আয়রন, আয়োডিন, কপার, কোবাল্ট। হ্যাঁ, তাহলে আমি যদি ওয়ার্ড গুলো লিখে দেখেন, আয়রন I2 মানে আয়রন, আয়োডিন, C2 ইজ কপার, কোবাল্ট। ঠিক আছে, M2 M2 দিয়ে আমরা যদি লিখি ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, M2 দিয়ে ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম। ঠিক আছে, S2 দিয়ে হচ্ছে সেলেনিয়াম এন্ড সিলিকন, S2 দিয়ে হচ্ছে সেলেনিয়াম এন্ড সিলিকন। ঠিক আছে, আচ্ছা বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে ফ্লোরিন, ও সি দিয়ে আরেকটা আছে ক্রোমিয়াম, তাহলে C3 লেখা যায় কিন্তু সি দিয়ে, তাহলে C3 দিয়ে কপার, কোবাল্ট, ক্রোমিয়াম। এবার আসেন ফ্লোরিন। হ্যাঁ, ফ্লোরিন, ঠিক আছে, ফ্লোরিন। আরেকটা হচ্ছে নিকেল এন্ড ভ্যানাডিয়াম, নিকেল এন্ড ভ্যানাডিয়াম, নিকেল এন্ড ভ্যানাডিয়াম। ঠিক আছে, নিকেল এন্ড ভ্যানাডিয়াম। আর ফাইনালি জিঙ্ক, দিস ইম্পর্টেন্ট ট্রেস এলিমেন্ট, জিঙ্ক। ওকে, সো দিস আর দ্য ট্রেস এলিমেন্টস। তাহলে আমাদের কিন্তু মোটামুটি একটা কোশ্চেন এফসিপিএস পার্টনের জন্য যেটা রেগুলার আসে, যে ফলোইং আর দ্য ম্যাক্রো মিনারেলস এন্ড ফলোইং আর দ্য মাইক্রো মিনারেলস, অথবা ফলোইং আর দ্য মেজর এলিমেন্টস, ফলোইং আর দ্য ট্রেস এলিমেন্টস, এইভাবে কোশ্চেনটা ঘুরে আসতে পারে। আমাদের কিন্তু এটা জানা হয়ে গেল। আচ্ছা, নাও আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন থেকে কি পরিমাণ এনার্জি পাই একটু দেখে নিই। দ্য এনার্জি প্রোভাইডেড বাই ইচ অফ দিস এলিমেন্টস দেখেন ডিফার্স। কার্বোহাইড্রেট থেকে পাই 16 কিলোজুল পার গ্রাম, প্রতি গ্রামে 16 কিলোজুল পাই। ফ্যাট থেকে পাই 37 কিলোজুল সবচেয়ে বেশি, প্রোটিন থেকে 17, এন্ড অ্যালকোহল থেকে পাই 29 কিলোজুল। এটা একটু পরে রাখতে হবে। ঠিক আছে, এখন চলে আসেন এইখানের থেকে পার্ট 1 এর পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট টপিকস, রেসপন্স টু আন্ডার এন্ড ওভার নিউট্রিশন। তাহলে আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন কি হয় সাধারণত? আমরা এই যে এখন এত ডায়েট কন্ট্রোল, এই যে ওজন কমানো, ডক্টর জাহাঙ্গীর কবির যে তথ্যগুলা দিচ্ছে সব কিন্তু ডেভিডসনে লেখা আছে। হ্যাঁ, দেখেন, ইন রেসপন্স টু স্টারভেশন, কেউ যদি না খেয়ে থাকে তাহলে কি কি ঘটনা ঘটতে পারে, যেটা ডক্টর জাহাঙ্গীর কবির কিটো ডায়েটের কথা বলেছে। একটু এখানে কিন্তু সুন্দর করে
লেখা আছে দেখেন, রিপ্রোডাক্টিভ ফাংশন এক নম্বর সাপ্রেসড হতে পারে বিএমআর reduced হতে পারে, and there are profound psychological effect, অনেকের সাইকোলজিক্যাল ইফেক্ট হতে পারে, ইনক্লুডিং এনার্জি কনজারভেশন থ্রু লিথার্জি। ঠিক আছে, ওকে। দিস অ্যাডজাস্টমেন্ট ক্যান ডিফেন্ড বডি ওয়েট উইদিন সার্টেন লিমিটস। তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা ক্যান ডিফেন্ড বডি ওয়েট উইদিন সার্টেন লিমিটস আছে। নাও পরে আমরা দেখি ইন দ্য লো ইনসুলিন স্টেট অফ স্টারভেশন, যখন একটা মানুষ স্টারভেশন থেকে তখন ইনসুলিন কম আসে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। হাওয়ার ফুয়েলস আর লিবারেটেড ফ্রম স্টোরস ইনিশিয়ালি ইন গ্লাইকোজেন। এইটা হচ্ছে জাহাঙ্গীর কবির, যেটা জাহাঙ্গীর কবির স্যার রেগুলার তথ্যটা দিয়ে গেছেন, যে যখন একটা মানুষ অনেকক্ষণ যাবত না খেয়ে থাকে তখন এই এনার্জিটা কোত্থেকে আসে? এনার্জিটা প্রথমে আসে ইনিশিয়ালি গ্লাইকোজেন থেকে। ইনিশিয়ালি গ্লাইকোজেন, কোন গ্লাইকোজেন? লিভার গ্লাইকোজেন আর মাসল গ্লাইকোজেন, যে গ্লুকোজ গুলা সঞ্চিত থাকে। হ্যাঁ, দেন ইনট্রাইগ্লিসারাইড, তারপর আসে এই যে আপনার আমরা ভাত খেতে খেতে টিজি বাড়াইছি, দেন ওই ফ্যাট গুলা টিজি গুলা ভাঙা শুরু করবে। দ্যাট ইজ অ্যাডিপোজ টিস্যুতে যে লাইপোলাইসিস, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে লাইপোলাইসিস ইন অ্যাডিপোজ টিস্যু উইথ এক্সেস ফ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লাই টু দ্য লিভার লিডিং টু কিটোসিস, এই জন্য এটাকে বলে কিটো ডায়েট। ঠিক আছে, এন্ড ফাইনালি শেষে আসবে প্রোটিন। দেখো কনসিকুয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে। এক নম্বর আসতেছে গ্লাইকোজেন থেকে এনার্জি, তারপরে টিজি ভেঙে আসতেছে, তারপর হচ্ছে প্রোটিন থেকে, ফাইনালি প্রোটিন, দ্যাট ইজ প্রোটিওলাইসিস ইন মাসল। এই প্রোটিন যখন ভাঙা শুরু হবে তখন কিন্তু ওজন একদম ক্যাকেকটিক হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আপনার কিটো ডায়েটের মূল তথ্য, যে একটা মানুষ যদি আন্ডার নিউট্রিশন থাকে বা স্টারভেশনে থাকে তখন এনার্জি থেকে হয়, কিভাবে ফ্যাটটা বার্ন হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সবারই জানতে হবে কনসিকুয়েন্সটা। ইন দোজ উইথ হাই গ্লুকোজ রিকোয়ারমেন্ট সাচ এজ নিউনেটস এন্ড উইমেন হু আর প্রেগনেন্ট অর ব্রেস্ট ফিডিং, starvation can result in ketoacidosis associated with normal low blood glucose rate। একটা এডিশনাল তথ্য মনে রাখতে পারেন, যারা হাই গ্লুকোজ লেভেল দরকার হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ডায়েটিংটা খুবই ডেঞ্জারাস, তাদের ক্ষেত্রে কিটোঅ্যাসিডোসিস পর্যন্ত ডেভেলপ করে যেতে পারে। সো দিস আর দ্য রেসপন্স টু স্টারভেশন। নাও এবার চলে আসেন ইন রেসপন্স টু ওভার নিউট্রিশন। ওভার নিউট্রিশনে কি হয়? তাহলে ওভার নিউট্রিশনে বিএমআর বেড়ে যায় এন্ড এক্সট্রা এনার্জি ইজ কনজিউমড। অতিরিক্ত এনার্জিটা কোথায় যায়? ইন দ্য ওয়ার্ক অফ ক্যারিং ইনক্রিজড ফ্যাট স্টোর, তাহলে ফ্যাট হিসেবে জমা হয়। সো দ্য বডি ওয়েট ইজ এগেইন ডিফেন্ডেড উইদিন সার্টেন লিমিটস। ইন দ্য হাই ইনসুলিন স্টেট, তাহলে যখন বেশি খাওয়া হয় ইনসুলিন লেভেল বেশি থাকে, এক্সেস এনার্জি ইজ ইনভেস্টেড ইন ফ্যাটি অ্যাসিডস এন্ড স্টোরড অ্যাজ টিজি। তাহলে এই জাস্ট এটার উল্টা ঘটনা। দিস আর ডিপোজিটেড প্রিন্সিপাল ইন অ্যাডিপোজ টিস্যু বাট দে মে অলসো অ্যাকুমুলেট ইন দ্য লিভার, যেটার কারণে ফ্যাটি লিভার ডেভেলপ করে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। স্কেলেটাল মাসল টেসল গুলো মোটা দেখা যায়। আচ্ছা, আরেকটা কারণে আপনার মানুষের ওভার নিউট্রিশনের কিছু নিউরোলজিক্যাল মেকানিজম এখানে আছে। দেখেন, ইফ হাইপোথ্যালামিক ফাংশন ইজ অ্যাবনর্মাল, যদি কারো হাইপোথ্যালামিক ফাংশন, আমরা যদি হাইপোথ্যালামাসের একটা সেন্টার আছে যেটা অতিরিক্ত হাইপারফেজিয়ার সাথে রিলেটেড, তাহলে এটা আমরা একটু দেখি। ইন দোজ উইথ craniopharyngium, যদি এই craniopharyngium benign tumor of the brain টা ডেভেলপ করে, or in rare patient with mutations in relevant genes, এই জিন মিউটেশনে মনে রাখতে হবে লেপটিন আর মেলানোকর্টিন 4 জিন যদি মেলানোকর্টিন 4 রিসেপ্টর জিন যদি মিউটেশন হয়, loss of response to statutory signals together with loss of adaptive changes in the energy expenditure result in relentless weight gain। তাহলে এইটা মিউটেশন ওয়েট গেইন হবে, ক্রেনিওফ্যারিঞ্জিয়ামতে হাইপারফেজিয়া ডেভেলপ করবে, হাইপোথ্যালামিক সিগন্যাল অ্যাবনর্মালিটি হবে, হাইপোথ্যালামিক ফাংশন অ্যাবনর্মালিটি হবে, ফলে ওয়েট গেইন ডেভেলপ করবে। সো দিস আর দ্য রেসপন্স টু স্টারভেশন এন্ড দিস আর দ্য রেসপন্স টু ওভার নিউট্রিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নাও আমরা একটু দেখি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এনার্জি ইয়েল্ডিং নিউট্রিয়েন্টস। শুধু নাম জানলেই হবে, অত কাম জানা দরকার, আমি অলরেডি বলে ফেলেছি। ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট। দিস আর দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। ওকে, কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাটস, এরা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আচ্ছা, কার্বোহাইড্রেট থেকে এখান থেকে আমরা একটা জিনিস আমরা একটু দেখি। ইফ দ্য অ্যাভেলেবল কার্বোহাইড্রেট ইনটেক is less than 100 gram per day, however increased lipolysis leads to ketosis। যদি কোনো একটা মানুষ 24 ঘন্টায় যদি 100 গ্রামের কম কার্বোহাইড্রেট খায়, 100 গ্রাম অনলি, তাহলে ইনক্রিজড লাইপোলাইসিস লিডস টু কিটোসিস, তাহলে ফ্যাট ভাঙা শুরু হয়। এই তথ্যটা শুধু একটু আমরা জেনে রাখি। আর এই যে বিএমআর এর কথা বলতেছিলাম, বেসাল মেটাবলিক রেট একটু খেয়াল করেন। বেসাল মেটাবলিক রেট এটার কখন কি হয় এটা একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখেন, বেসাল বিএমআর হায়ার উইথ গ্রেটার ফ্যাট ফ্রি মাস, লোয়ার উইথ এজিং। যত বয়স বাড়ে তত বিএমআর কমে, মেটাবলিক রেট কমে, এই জন্য কনস্টিপেশন বেশি হয়। ইনক্রিজ উইথ কোল্ড, হিট, ফেভার, এই তিনটা কন্ডিশনে বিএমআর বেড়ে যায়। এন্ড হায়ার ইন স্মোকার্স। এই তথ্যগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নাও আমরা পরের পেজে যদি চলে যাই, পরের পেজে ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য দেখবো, একটু খেয়াল করেন।
আচ্ছা এখানে দেখেন ডায়েটারি কার্বোহাইড্রেটস কি কি আছে আগে জানতে হবে। কারা কার্বোহাইড্রেট এটি আমরা জানি না, আমরা খালি মনে করি যেন ভাত আলু চাল এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। নো, ফ্রি সুগারস। তাহলে কম্পোনেন্ট হচ্ছে মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড। এক্সাম্পল গুলো খেয়াল করুন, গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ ল্যাকটোজ মাল্টোজ, দিস আর দ্য ডায়েটারি কার্বোহাইড্রেট। আচ্ছা সোর্স আপাতত এখান থেকে দরকার নেই, সোর্স রিডিং করে নিতে, সোর্স গুলো একটু রিডিং করতে হবে। শর্ট চেইন কার্বোহাইড্রেটের মধ্যে অলিগোস্যাকারাইড দ্যাট ইজ ম্যালটোডেক্সট্রিনস, fructooligosaccharides এগুলা, স্টার্চ পলিস্যাকারাইড, নন স্টার্চ পলিস্যাকারাইড মধ্যে সেলুলোজ হেমিসেলুলোজ পেকটিনস গামস, ঠিক আছে, এন্ড সুগার অ্যালকোহলিক সরবিটল জাইলিটল, দিস আর দ্য ডায়েটারি কার্বোহাইড্রেট। তাহলে সরবিটল কোথায় কোথায় পাওয়া যায়, কিছু ফ্রুটস এর মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, যেমন অ্যাপেল, প্রনস, পিচেস, এগুলো একটু জাস্ট একটু রিডিং করে নিন। ওকে, যেমন এই যে স্টার্চ পলিস্যাকারাইডের মধ্যে যে আমরা যে ভাত খাই, হুইট, রাইস, রুট ভেজিটেবলস এর মধ্যে পটেটো, আলু, legumes এর মধ্যে beans, that is sheaves, peas, ঠিক আছে। So these are the source of dietary carbohydrate and these are the component and examples of dietary carbohydrate। পরীক্ষার জন্য মোটামুটি আসার মতো একটু দেখতে পারেন। নাও আমরা একটু dietary fiber এবং কিছু ওমেগা 3 and ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের एग्जांपल দেখব, যেটা পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা dietary fiber সম্পর্কে পরীক্ষা আসছিল 2011 সালে কোশ্চেন, following are the important following are the importance of dietary fiber, এইভাবে কোশ্চেনটা ছিল। আর আরেকবার কোশ্চেন রেসিডেন্সিতে ছিল ডায়েটারি ফাইবারের সম্পর্কে কোন কোন তথ্যগুলো সত্য। তাহলে আমরা ডায়েটারি ফাইবার মোটামুটি পুরো প্যারাটাই যারা পারেন একটু রিডিং করুন। আমি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখাই দিই। ডায়েটারি ফাইবার এগুলো সাধারণত হিউম্যান এনজাইম দ্বারা ডাইজেস্টেড হয় না, এই জন্য সাধারণত ওয়েট রিডিউস হয় এবং সাধারণত পেশেন্টের ওয়েট লসের সাথে খুব ভালোভাবে জড়িত হচ্ছে ডায়েটারি ফাইবার। আচ্ছা, most dietary fiber is known as non-starch polysaccharide। তাহলে বেশিরভাগ ডায়েটারি ফাইবার হচ্ছে নন স্টার্চ পলিস্যাকারাইড, যেটার एग्जांपल গুলো আমরা একটু আগে দেখেছি, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিনস এন্ড গামস। ওকে, আচ্ছা, a small percentage of resistant dietary starch may also pass unchanged into the large intestine. Dietary fiber can broken down by this resident bacteria into the colon to produce short chain fatty acids. This is essential fuel for the enterocyte and contributes to the bowel health. জাস্ট এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল মেকানিজম গুলো একটু এখানে দেখানো হলো। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যতগুলো ডায়েটারি বললাম, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিনস এন্ড গামস, হেমিসেলুলোজটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ায় দিয়ে, কোলোনিক কন্টেন্টের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ায় দেয়, বাল্ক ফিসেসের বাল্ক, স্টুলের বাল্ক বাড়ায় দেয়, যেটা প্রপাগেট হয়ে প্রপালসিভ অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার পেট ক্লিয়ার করে ফেলে। তাহলে দে রিলিভ সিম্পল কনস্টিপেশন, appear to prevent diverticulosis and may reduce the risk of cancer of the colon। তাহলে এর ইম্পর্টেন্স কিন্তু তিনটা পেয়ে গেলাম, যে এরা কনস্টিপেশন প্রিভেন্ট করে, ডায়াবেটিকুলোসিস প্রিভেন্ট করে এন্ড ক্যান্সার প্রিভেন্ট করে, কোলন ক্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আরেকটু যদি দেখি, দেখেন ইনডাইজেস্টিবল পলিস্যাকারাইডস লাইক পেকটিন এন্ড গাম, ঠিক আছে, যেটা এটা তো আমরা হেমিসেলুলোজের তিনটা বিশাল ইম্পর্টেন্ট করলাম। আচ্ছা, এখানে হচ্ছে পেকটিন এন্ড গামস আর ইম্পর্টেন্ট দ্য আপার জিএ ট্র্যাক্ট where the slow gastric emptying contribute to satiety and reduce bile salt absorption, hence plasma cholesterol। তাহলে এই পেকটিন এন্ড গামের ইম্পর্টেন্স হচ্ছে এরা আপনার ক্ষুধা লাগতে দেয় না, মানে পেট ভরা ভরা ফিলিং হয় এবং bile salt absorption কে রিডিউস করে, প্লাজমা কোলেস্টেরল কনসেন্ট্রেশন কিন্তু আপনার কমাতে পারে। সো দিস আর দ্য ইম্পর্টেন্স অফ ডায়েটারি ফাইবার। নাও আমরা যদি চলে যাই ফ্যাটস, তাহলে ফ্যাটস হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট এনার্জি পাওয়া যায় ফ্যাট থেকে 37 কিলোজুল পার গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা যদি দেখি, দেখেন free fatty acids are absorbed in chylomicrons। তাহলে free fatty acid গুলো absorbed হয় chylomicrone, allowing access of complex molecules into the circulation। ওকে, fatty acid structure শুন দেখা হয়েছে। the principal polyunsaturated, এইটা পরীক্ষা আসে, the principal polyunsaturated fatty acids PUFA is linolenic acid, that is omega 6 fatty acid। omega 6 fatty acid এর নাম পরীক্ষা আসে। these and a linolic and linolenic, যেটাকে বলা হয় omega 3 আর the essential fatty acids। তাহলে এই দুটো হচ্ছে essential fatty acids যেটা human cannot synthesize de novo, ঠিক আছে, এজন্য তাদেরকে must be supplied। they undergo further desaturation elongation to produce, for example desaturation and elongation এ গিয়ে তারা গামা লিনোলেনিক অ্যাসিডে কনভার্ট হয়, যেটা একটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তাহলে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড দেখেন, লিনোলেনিক অ্যাসিড এটা তো ওমেগা 3, ঠিক আছে, লিনোলিক এটা ওমেগা 6, আবার গামা লিনোলেনিক এটা ওমেগা 6 এন্ড অ্যারাকিডোনিক অ্যাসিড এটা ওমেগা 6। তাহলে দেখেন ওমেগা 6 কার ওমেগা 3 কার এখানে কিন্তু আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারলেন, ঠিক আছে। আচ্ছা, এই অ্যারাকিডোনিক অ্যাসিড সম্পর্কে একটা ইম্পর্টেন্ট তথ্য জানতে হবে। এন্ড গামা লিনোলেনিক অ্যাসিড সম্পর্কে দেখেন, এরা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রিকারসরস এন্ড ইকোসাইনার্স এর প্রিকারসরস এবং
এরা কিন্তু এই প্রোস্টাগ্ল্যান্ডিন নিউক্লিয়াস আমরা জানি যে লিপিড মেমব্রেন যেটা স্ট্রাকচার, সেল মেমব্রেনের যে স্ট্রাকচার, যে লিপিড কম্পোনেন্ট এর সাথে অ্যাসোসিয়েটেড, সো ফর্ম পার্ট অফ দ্য স্ট্রাকচার অফ লিপিড মেমব্রেন ইন অল সেলস। Okay, fish oils are rich in omega-3 polyunsaturated fatty acids, that is eicosapentaenoic and docosahexaenoic, এরও কিন্তু omega-3। ঠিক আছে, এগুলো একটু এক্সাম্পল গুলো, কারো omega-3 কারো omega-6 অবশ্যই আপনাদের আলাদা করে রাখবেন। which promote their function is they can promote anti-inflammatory cascade of prostaglandin production and occur in the lipids of the human brain and retina। ঠিক আছে, and they inhibit thrombosis by competitively antagonizing thromboxane A2 formation, very very important তথ্য। ওকে, যে omega-3 fatty acid এদের ইম্পর্টেন্স কি, এরা হচ্ছে promote anti-inflammatory cascade of prostaglandin production and occur in the lipids of the human brain and retina, এবং তারা thrombosis কে প্রিভেন্ট করে। ওকে, আচ্ছা এখানে যদি আমরা স্যাচুরেটেড ফ্যাটি, তো পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল দেখলাম। স্যাচুরেটেড ফ্যাটের কয়েকটা কোত্থেকে সোর্স, কোত্থেকে দেখেন বাটার, যেটা আমাদের শরীরের জন্য ভালো, বাটার, ঘি এন্ড লার্ড। লার্ড হচ্ছে শুকরের যে চর্বি আর কি, শুকর থেকে যে বাটারটা আসে সেটা হচ্ছে আপনার অ্যানিমাল সোর্স থেকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের মোটামুটি শরীরের জন্য ভালো। ওকে, এরা দেখেন দ্যাট ক্যান লোয়ার দ্য কনসেন্ট্রেশন অফ সার্কুলেটিং লো ডেনসিটি, তাহলে এলডিএল মেইনলি কমায়, ঠিক আছে, কোলেস্টেরল কমায় এবং করোনারি হার্ট ডিজিজ প্রিভেন্ট করতে হেল্প করে। ওকে, আচ্ছা এদিকে আর তেমন কিছু দরকার নাই, এদিকে মোটামুটি আপনারা মোটামুটি সবই মোটামুটি জানেন। তো ফ্যাটস সম্পর্কে এইখান থেকে যে কোশ্চেনটা পরীক্ষা আসে, যেটা রেসিডেন্সিতে মেইনলি বেশি আসে, পার্ট 1 এ কমই আসে, যে omega-3 omega-6 ফ্যাটি অ্যাসিড কারা, তাদের ইম্পর্টেন্স গুলো কি কি, আর এইখান থেকে দেখলাম ডায়েটারি ফাইবারের ইম্পর্টেন্স গুলো কি কি। ঠিক আছে, আচ্ছা নাও প্রোটিনসে চলে যায়। প্রোটিনস আর মেড আপ অফ 20 ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস of which 9 are essential। এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কারা, এদেরকে জানতে হবে, এবং কারা কন্ডিশনালি এসেনশিয়াল তাদেরও, এবং তাদের প্রিকারসর গুলো পরীক্ষার জন্য সিঙ্গেল বেস্টের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি, আমরা সাধারণত এমবি একদম আন্ডার গ্রাজুয়েট না, এইচএসসি লেভেলে কিন্তু আমরা পড়েছিলাম যে অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল পিভিটি টিম হল, মনে করে দেখেন পিভিটি টিম হল, পিভিটি টিম হল, এটা মনে আছে কিনা এই সূত্রটা, আমি একটু লিখি তারপরে আপনারা ইজিলি লিখে নিতে পারবেন। দেখেন পিভিটি, পি দিয়ে ফিনাইলঅ্যালানিন, ভি দিয়ে ভ্যালিন, আচ্ছা এই যে ভ্যালিন, টি দিয়ে ট্রিপ্টোফ্যান, ঠিক আছে, পিভিটি চলে গেল। টিম, টি দিয়ে হচ্ছে থ্রিওনিন, টি দিয়ে থ্রিওনিন, আই দিয়ে আইসোলিউসিন, এম দিয়ে হচ্ছে মেথিওনিন, তাহলে টিম চলে গেল। এইচ দিয়ে হচ্ছে হিস্টিডিন, এ দিয়ে হচ্ছে আর্জিনিন, আর্জিনিনটা এখানে নাই, এল দিয়ে হচ্ছে লিউসিন আর লাইসিন। ঠিক আছে, তাহলে এই দিস আর দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এইচ দ্য হিস্টিডিন, আর এইচ আর এ এই দুইটা, হিস্টিডিন আর আর্জিনিনকে বলা হয় সেমি এসেনশিয়াল। হিস্টিডিন এন্ড আর্জিনিনকে কি বলা হয়, সেমি এসেনশিয়াল, বাট এসেনশিয়াল তো। এজন্য এক্সাম্পল গুলো পরীক্ষা আসে, ফলোইং দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ফলোইং দ্য সেমি এসেনশিয়াল। সেমি এসেনশিয়াল হচ্ছে এই দুইটা, হিস্টিডিন এন্ড আর্জিনিন। ওকে, কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এন্ড देयर প্রিকারসর, সিস্টিন এর এক্সাম্পল মেথিওনিন এন্ড সেরিন। কন্ডিশনালি মানে শর্ত বিশেষে তার এসেনশিয়াল হিসেবে কাজ করে, এবং এদের প্রিকারসর কারা, যেমন টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন, আর্জিনিন, গ্লুটামেট অ্যাসপার্টেট, প্রোলিন, গ্লুটামেট, গ্লিসিন, সেরিন এন্ড কোরিনের প্রিকারসর। সো দিস আর দ্য কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এন্ড देयर প্রিকারসরস। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু পড়তে হবে। নাও চলে যাই পরীক্ষা যেটা সবচেয়ে বেশি আসে আপনাদের, ওবেসিটি। ওবেসিটি আমরা জানি সাধারণত অবেস বলা হয় যদি বডি মাস ইনডেক্স গ্রেটার দেন অর ইকুয়াল 30 কিলোগ্রাম পার মিটার স্কয়ার হয়, আর ওভারওয়েট বলা হয় সাধারণত 25 এর বেশি থেকে 25 থেকে 29, এটা এই রেঞ্জটাকে বলে ওভারওয়েট। আর 30 এর বেশিকে বলা হচ্ছে, 30 এর বেশিকে কি বলা হচ্ছে, অবেস। ওকে, নাও আমরা দেখেন এই যে একটা মোটা মানুষ, অবেসিটি কমপ্লিকেশন গুলো কি পরীক্ষায় খুবই আসে। হ্যাঁ, পার্টনে রিসেন্টলিও আসছে, 17তেও আসছে, 19এও আসছে। ঠিক আছে, সো হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অবেসিটি, খুবই সহজ। নিউরোলজিক্যাল দেখেন, ইডিওপ্যাথিক ইন্টেগ্রাল হাইপারটেনশন, এটা রিসপেক্ট আপনাদের নিউরোলজিতে পড়িয়েছে, কার্ডিওভাস্কুলার হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, কোয়াগুলোপ্যাথি, এন্ডোথেলিয়াল ডিসফাংশন, ক্রনিক ইনফ্লামেশন, এন্ডোক্রাইনের সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স, IFG, ডায়াবেটিস মেলিটাস, প্রিকোসিস প্রিভিয়াসলি, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, পলিসিস্টিক ওভারি, তারপর হরমোন রিলেটেড যে ক্যান্সার গুলো আছে, তাহলে অবেসিটির সাথে রিলেটেড হরমোন রিলেটেড ক্যান্সার দেখেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াম ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, দে আর দ্য ক্যান্সার অ্যাসোসিয়েটেড উইথ অবেসিটি। আমরা দেখেন মাস্কুলোস্কেলেটালের মধ্যে অ্যাঙ্কেল স্প্রেইনস, ফ্ল্যাট ফিট, টিবিয়া, ভেরা, অস্টিওআর্থ্রাইটিস, ব্যাক পেইন, রেনালের মধ্যে গ্লোমেরুলার মানে FSGS, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার, ক্রনিক অবেসিটির সাথে আপনাদেরকে একদম প্রথম
চ্যাপ্টারে পড়ে আসছিলাম, রেনাল ক্যান্সার, ঠিক আছে, পালমোনারির মধ্যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এক্সারসাইজ ইনটলারেন্স, অ্যাজমা, জিএইচ এর মধ্যে গল স্টোনস, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। সাইকোলজিক্যালের মধ্যে পুর সেলফ স্টিম, মানে নিজের সেলফ রেসপেক্টটাই কমে যায়, বডি ইমেজ ডিসঅর্ডার, সোশ্যাল আইসোলেশন, স্টিগমাটা, ডিপ্রেশন, দিস আর দ্য কমপ্লিকেশনস অফ ওবেসিটি। পার্টনারের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, একবার হলেও পড়ে যাবেন। ওকে, আচ্ছা, নাও আমরা একটু যাবো অবেসিজনিক এনভায়রনমেন্ট গুলা সম্পর্কে একটু ধারণা আমরা নেই। দেখেন পরের পেজে 699 নম্বর পেজে এখানে কিছু পয়েন্টস দেয়া আছে, সাম রিজনস ফর দ্য ইনক্রিজিং প্রিভ্যালেন্স অফ ওবেসিটি, দ্যাট ইজ অবেসিজনিক এনভায়রনমেন্ট। তাহলে কি কি কারণে ওবেসিটি সাধারণত ডেভেলপ করে? তাহলে ইনক্রিজিং এনার্জি ইনটেক, তাহলে পোরশন সাইজ, আপনি যে খাবারটা খেয়েছেন এটা যদি আকারটা অনেক বেশি বড় হয় বা আকৃতিটা মানে সাইজ, মানে পোরশন সাইজ মিল সাইজ বোঝাচ্ছে এখানে। স্ন্যাকিং এন্ড লস অফ রেগুলার মিলস, ঠিক মতো খাবার খান না, উল্টাপাল্টা খাবার খান, রেগুলার টাইমে খান না, স্ন্যাক বেশি খাওয়া হয়, এনার্জি ডেন্স ফুড বেশি খাওয়া হয়, দ্যাট ইজ ফ্যাট এন্ড সুগারস। এন্ড যারা এফ্লুয়েন্স সোসাইটিতে বসবাস করে তাদের সবকিছুই খাবারগুলো রিচ ফুড হয় তাদের। এন্ড ডিক্রিজিং এনার্জি এক্সপেন্স, হচ্ছে এনার্জি ইনটেক বেশি হওয়ার কারণে আর এনার্জি স্পেন্ড, মানে এনার্জি খরচ কম হয় তাদের। যারা গাড়ি ব্যবহার করে, কার ওনারশিপ, স্কুলে হেঁটে যায় না, গাড়ি ব্যবহার করে, রিক্সা ব্যবহার করে, অটোমেশন, ডিক্রিজ ম্যানুয়াল লেবার, কায়িক পরিশ্রম করে না, স্পোর্টস ইন স্কুল ঠিক মতো খেলাধুলা করে না, ইনক্রিজ টাইম স্পেন্ড অন কম্পিউটার, কম্পিউটারের সামনে যারা বেশিক্ষণ বসে থাকে, এন্ড টিভি যারা বেশি দেখেন, সেন্ট্রাল হিটিং, ঠিক আছে। সো দিস আর দ্য important obesogenic environment related with increasing energy intake and decreasing energy expenditure, অবশ্যই অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। নাও আমরা চলে যাব কিছু জেনেটিক ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা আপনাদেরও জানতে হবে। ফলোইং জেনেটিক ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি, এখানে যদি আমরা একটু দেখি, এই প্যারাটা পাঠানোর জন্য ইম্পর্টেন্ট। A few rare single gene disorders have been identified that lead to severe childhood obesity. তাহলে কিছু সিঙ্গেল জিন ডিসঅর্ডার যেটাকে আইডেন্টিফাই করা হয়েছে সিভিয়ার চাইল্ডহুড অবেসিটির সাথে অ্যাসোসিয়েটেড আছে। তার মধ্যে একটা আমরা একটু আগে দেখে আসি, যদি মেলানোপ্রোটিন 4 রিসেপ্টর জিন কারো মিউটেশন থাকে সেই ক্ষেত্রে সিভিয়ার আর্লি অনসেট অবেসিটি ডেভেলপ করে। এছাড়াও দেখেন ডিফেক্টস ইন দ্য এনজাইম প্রসেসিং propriomelanocortin, the precursor of ACTH in the hypothalamus, and mutations in the leptin gene mutations, এগুলোর কারণে কিন্তু obesity ডেভেলপ করতে পারে। ওকে, এছাড়াও দেখেন ইম্পর্টেন্ট জেনেটিক দুটো ডিজিজের নাম আছে, প্রাডার-উইলি সিনড্রোম, নেটে সার্চ দিবেন প্রাডার-উইলি, দেখবেন বিশাল মোটা, এন্ড লরেন্স মুন বেডেল সিনড্রোম, এই দুটো সিনড্রোম কিন্তু চাইল্ডহুড obesity সাথে রিলেটেড। ওকে, আচ্ছা, নাও আমরা নিচের দিকে দেখি পটেনশিয়াল রিভার্সিবল কজ অফ ওয়েট গেইন, ভেরি 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 ইম্পর্টেন্ট, রেসিডেন্সিতে আসছে। হ্যাঁ, পটেনশিয়াল রিভার্সিবল কজ অফ ওয়েট গেইন, তাহলে যেই ওয়েট গেইনের কজগুলোকে রিভার্স করা যায়, ওয়েট লস করা যায়, তাহলে হাইপোথাইরয়েডিজম, এন্ডোক্রাইন ফ্যাক্টরগুলো দেখেন, কুশিং সিনড্রোম, ইনসুলিনেমা, হাইপোথ্যালামিক টিউমার অর ইনজুরি, ড্রাগস ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই। What are the drugs associated with obesity? তাহলে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ওলানজিপিন, আমি কিন্তু আপনাদেরকে একটা পরীক্ষায় কোশ্চেনও দিয়েছিলাম যে সাইকিয়াট্রি যখন পরীক্ষা নেই, যে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের মধ্যে মোস্ট কমন সাইড এফেক্ট কি? ওয়েট গেইন। তাহলে ওলানজিপিন, সালফোনেলিউরিয়া ওজন বাড়ায়, থায়াজোলিডিনোডিন ওজন ইনসুলিন, তাহলে ফলোইং অ্যান্টি ডায়াবেটিক এজেন্টস অ্যাসোসিয়েটেড উইথ অবেসিটি, সালফোনেলিউরিয়া, থায়াজোলিডিনোডিন এন্ড ইনসুলিন। এছাড়াও পিজোটিফেন, গ্লুকোডিকয়েড, সোডিয়াম ভ্যালপোরেট, বিটা ব্লকার, দে আর অ্যাসোসিয়েটেড উইথ ওয়েট গেইন, ঠিক আছে। এবং দে আর রিভার্সিবল, এই ড্রাগগুলো যখন স্টপ করে দিবেন তখন আবার ওজন কমে যাবে। নাও আমরা বডি মাস ইন্ডেক্সের আমরা জানি কিভাবে নির্ণয় করতে, ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কয়ার, এটা যদি আমরা দেখি ওজন কত, হাইট ইন মিটার স্কয়ার দেখে আপনি ডিভাইডেড করলে আপনার বিএমআই টা জেনে যাবেন। তাহলে বিএমআই সাধারণত যদি 24.9 পর্যন্ত থাকে এটাকে বলা হয় রেফারেন্স নেগলিজিবল। ওকে, রেফারেন্স রেঞ্জের মধ্যে আছে, এটা হচ্ছে নরমাল রেফারেন্স রেঞ্জ। 25 থেকে 29 ওভারওয়েট, 30 এর বেশি গেলে অবেস, 30 থেকে 34.9 ক্লাস 1, দ্যাট ইজ মডারেট obesity, and very severe 35 থেকে 39, and morbid obesity বলা greater than 40। সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ বিএমআই, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই সবাই জানা লাগবে, ভাইবা তো স্যার অনেক বেশি এটা ধরে। ওকে, আচ্ছা, নাও আমরা যদি এইদিকে এই সবগুলা পড়ার দরকার নাই, লাইফস্টাইল অ্যাডভাইস এগুলো পরীক্ষায় আসে না, সাধারণত অবেসিটি থেকে কমপ্লিকেশন আর রিভার্সিবল কজ গুলো আসে, আর এগুলো আসলেও আপনারা এমনি পড়লেও পারবেন। দেখেন লো ক্যালোরি ডায়েট থেরাপি ফর অবেসিটি, এটা আসলে নিউট্রিশন যারা ডায়েটিশিয়ান দেখেন তাদের জন্য একটু দরকার আছে, কিন্তু পরীক্ষা আপনাদের ভাইভাতে একটু অনেক সময় স্যাররা যদি আগের রাতে পড়ে আসে সেক্ষেত্রে ধরতে পারে, এছাড়া আপনার ধরার কোনো সুযোগ নাই। আপনার নর্মালি
একটা নর্মাল হেলদি পিপলের 50% কার্বোহাইড্রেট, 30% ফ্যাট, 15% প্রোটিন খাওয়া উচিত। মডারেট ফ্যাট, লো কার্বোহাইড্রেট, হাই প্রোটিন, লো ফ্যাট, মানে জাস্ট লো ক্যালোরি ডায়েটটা এইভাবে ওরা কমেন্টস করে দিয়েছে। তাহলে দেখেন মডারেট ফ্যাট, যারা ওয়েট ওয়াচার্স, মেইনটেইন ব্যালেন্স ইন ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস while reducing energy dense fat, low carbohydrate, induction of ketosis may suppress hunger। ঠিক আছে, তাহলে এই লো কার্ব ডায়েট অনেকে এখন ইউজ করতেছেন। জাহাঙ্গীর কুলসারি দেখে যে কার্বোহাইড্রেট অনলি 10%, ফ্যাট 60%, প্রোটিন 30%, যেটা কিটোসিসে হেল্প করবে এবং হাঙ্গার ক্ষুধা লাগবে না। ঠিক আছে, আবার হাই প্রোটিন ডায়েটও খাওয়া যায়, যেখানে প্রোটিন 27%, ফ্যাট 30% এন্ড কার্বোহাইড্রেট 43%। ঠিক আছে, and protein has greater satiety effect than other macronutrients। এগুলো ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য এখানে দেওয়া আছে, এগুলো একটু দেখতে পারেন। ওকে, আমরা লাইফস্টাইল অ্যাডভাইস তো সবাই পারবো, তারপরে ওয়েট লসিং ডায়েটের সাথে আমরা যদি একটু একটু যদি হোয়াট আর দ্য ড্রাগস, বাজারে কি কি ওষুধ আছে যেগুলা অ্যান্টি ওবেসিটি ড্রাগ, পরীক্ষায় যদি আসে ফলোইং আর দ্য অ্যান্টি ওবেসিটি ড্রাগ, তাহলে পরীক্ষা যদি আপনি ইজিলি পারেন। আমি কয়েকটা ড্রাগ বাজারে ব্যান্ড হয়ে গিয়েছে, ওই ড্রাগ গুলো দেখাবো, আর যেগুলা অপশন গুলো আছে ওইগুলো আমরা দেখাবো। সাইড ইফেক্ট গুলো এখন মানে আমরা পড়ছি, যখন পড়ছি পুরো প্যারাটাই পড়ছি, আলটিমেটলি এই 10 বছর এখান থেকে কোশ্চেনই আসে নাই, এই জন্য এখন একটু কমই পড়ে। জাস্ট ড্রাগ গুলোর নাম অ্যান্টি ওবেসিটি ড্রাগ, সিবুট্রামিন, যেটা কার্ডিওভাস্কুলার ইভেন্ট বেশি থাকার কারণে, কার্ডিয়াক রিস্ক থাকার কারণে এখন ব্যান্ড করা হয়েছে। আরেকটা আছে রিমোনাভ্যান্ট, যেটা সাইকিয়াট্রিক সাইড ইফেক্ট থাকার কারণে দেখেন রিমোনাভ্যান্ট, সাইকিয়াট্রিক সাইড ইফেক্ট থাকার কারণে সাধারণত এটাও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্লিস্টেটটা, এটা সাধারণত অনেকদিন যাবত অ্যাভেলেবল ছিল, 4 ড্রাগস কম্বিনেশন। দেখেন দ্যার ইজ নো রোল, অর্লিস্টেট এটা একটু ভালো ড্রাগস ছিল, অ্যান্টি ওবেসিটি ড্রাগস এর নামগুলো জানেন। এবং ডায়ুরেটিক্সও কিন্তু অনেকে ইউজ করতে, কিন্তু দ্যার ইজ নো রোল ফর ডায়ুরেটিক্স। এই তথ্যগুলো, ছোট ছোট তথ্যগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, নাও অর ফর থাইরক্সিন থেরাপি, অনেকে মনে করে যে হাইপোথাইরয়েডিজম মোটা মানুষ থাইরক্সিন খাইলে সাধারণত টিএসএস লেভেল নরমাল আসলে ওজন কমে যায়, জন্য থাইরক্সিনও কিন্তু একটা সময় ইউজ করতো, না এখন আর দরকার নেই। ওকে, অর্লিস্টেটের মেকানিজমটা যদি আমরা দেখি, দেখেন অর্লিস্টেট ইনহিবিট করে প্যানক্রিয়াটিক এন্ড গ্যাস্ট্রিক লাইপেজ, যেটা ফ্যাট ডাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড, তো ফ্যাট ডাইজেস্ট হয় না, ফ্যাট ম্যালাবজর্পশন হয়, এই জন্য আপনার হচ্ছে ওজন কমে। And thereby decreasing the hydrolysis of ingested triglyceride, reducing dietary fat absorption by approximately 30%. The drug is not absorbed and adverse side effects related to the effect of the resultant fat malabsorption on the gut. ঠিক আছে, লুজ স্টোনস, অয়েলি স্পটিং, ফিকাল আর্জেন্সি, ফ্ল্যাটাস and the potential for malabsorption of fat soluble vitamins। ঠিক আছে, সো এইটুকু আমরা অয়েলিস্টেটের সাইড ইফেক্ট আমরা একটু জেনে নিলাম। আচ্ছা, আরো কিছু ড্রাগস এর নাম জানবো। দেখেন দ্য কম্বিনেশন অফ লো ডোজ ফেন্টারমাইন and topiramate extended release, এটা ইউএসএ তে অ্যাপ্রুভ হয়েছিল এবং এটা 6% ক্ষেত্রে সাধারণত দেখা গেছে যে ওয়েট লস করে। সো তারপরও এগুলো কিন্তু এখন আর ইউজ করা হয় না, সাধারণত এগুলার কার্ডিওভাস্কুলার সাইড ইফেক্ট অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা আরো কয়েকটা ড্রাগস, মানে এগুলো সব অ্যান্টি ওবেসিটি ড্রাগ, পরীক্ষা কোশ্চেনটা কিন্তু এভাবে আসে, নামগুলো দেখিয়ে যাচ্ছি। আচ্ছা আরো কিছু দেখেন, 5-HT2C ইনহিবিটর লরকেসেরিন, এটাও ইউএসএ তে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছিল। আবার দেখেন opioid antagonist, combination of opioid antagonist naltrexone and the noradrenaline, there is norepinephrine dopamine reuptake inhibitor is also effective। তাহলে এই যে naltrexone and noradrenaline, এটার কম্বিনেশন কিন্তু একটা সময় ইউজ করতো। ফাইনালি higher dose of the injectable glucagon like peptide 1 GLP-1 receptor agonist, that is liraglutide, এটা কিন্তু ওজন বাড়ায় না, ওজন একটু কমায়, is also approved for use। এটা এখনো বারডেমে অ্যান্টি ডায়াবেটিক হিসেবে কিন্তু অনেক বড় বড় ভিআইপি গ্যাসদেরকে দেওয়া হয়। একটা ইনসুলিনের দামই 5,500 টাকা করে, এটা সাধারণত গরিব মানুষকে দেওয়া যাবে না। ঠিক আছে, সো দিস আর দ্য অ্যান্টি ওবেসিটি ড্রাগ। এছাড়াও কিছু সার্জিক্যাল অপশন আপনারা আছে জানেন, যে ভেরিয়াট্রিক সার্জারি, ওই সার্জারির অপশনগুলো আমরা একটু দেখি, যে ইফেক্টিভনেস এন্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ল্যাপারোস্কোপি ভেরিয়াট্রিক সার্জারি, এই ভেরিয়াট্রিক সার্জারিগুলোর মধ্যে কিন্তু ওয়েট কমানো যায়। আচ্ছা দেখেন, এই যে এক্সপেক্টেড ওয়েট লস কত পার্সেন্ট কমে, গ্যাস্ট্রিক মানে ব্যারিয়াট্রিক সার্জারি কি কি আছে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক ব্যান্ডিং, স্লিপ গ্যাস্ট্রিক্টমি, রুল-এন-ওয়াই গ্যাস্ট্রিক প্যাপেজ, ডিউডেনাল সুইচ, এই চারটা হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারি অপশন। এই যে এখানে দেখেন গ্যাস্ট্রিক ব্যান্ড কিভাবে করা হচ্ছে, কিভাবে গ্যাস্ট্রিক স্লিপ করে 2 ভাগ করে দেওয়া হচ্ছে, খাবারটা যদি এখানে হয় এইটুকু কেটে ফেলে দেওয়া হয়। আবার দেখেন এটা হচ্ছে রুল-এন-ওয়াই, সবচেয়ে কমন যেটা করা হয়। হ্যাঁ, সি নাম্বার হচ্ছে রুল-এন-ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস, এন্ড ডি নাম্বার হচ্ছে ডিউডেনাল সুইচ।
সো এই চারটে হচ্ছে ভেরিয়াট্রিক সার্জারি, যেটার মধ্যে ওয়েট লস করানো যায়। সবচেয়ে বেশি ওয়েট লস হয় হ্যাঁ দেখেন ডিউডিনাল সুইচ এন্ড রুএনওয়াই। রুএনওয়াই তে 100% পর্যন্ত হতে পারে, বাট সাইড ইফেক্ট অনেক বেশি। সাইড ইফেক্ট গুলো একটু রিডিং করতে হবে। রুএনওয়াই তে 70 থেকে 80%। আপনার এই পার্সেন্টেজ গুলো মনে রাখতে পারে, এই অ্যাডভার্স ইফেক্ট একটু রিডিং করতে হবে। ওকে, সো দিস আর দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং ওবেসিটি। এটুকু করলে মোটামুটি হবে, আর তেমন কিছু জানার দরকার নাই। নাও আমরা চলে যাই আন্ডার নিউট্রিশন। ওভার নিউট্রিশন বহুত পড়লাম, আন্ডার নিউট্রিশনে যাই। অ্যাকচুয়ালি এই কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে কখন একটা কোশ্চেন আসে, কখনো আসেই না, ঠিক আছে। রেসিডেন্সিতে মেইনলি আসে। সো আমরা একটু যদি আন্ডার নিউট্রিশনটা দেখি, আন্ডার নিউট্রিশনের মধ্যে আমরা তো বিএমআই এর ক্লাসিফিকেশন দেখলাম ওভার নিউট্রিশনের জন্য। এখানে বিএমআই এর ক্লাসিফিকেশন যে আন্ডার নিউট্রিশনের জন্য খেয়াল করি, যে গ্রেটার দেন 20 এডিকেট নিউট্রিশন, 18 থেকে 18.5 থেকে 20 মার্জিনাল, 18.5 কম হলে আন্ডার নিউট্রিশন বলবো, 17 থেকে 18.4 এটা বলবো মাইল্ড, 16 থেকে 17 বলবো মডারেট, এন্ড লেস দেন 16 বলবো সিভিয়ার। সো দিস আর দ্য ক্লাসিফিকেশন অফ আন্ডার নিউট্রিশন ইন অ্যাডাল্টস বাই বিএমআই। ওকে, আচ্ছা এখন কজ গুলো যদি আমরা দেখি, যে হোয়াট আর দ্য কজেস অফ আন্ডার নিউট্রিশন ওয়েট লস ইন অ্যাডাল্ট, জাস্ট একটু রিডিং করবো। এটা একবার পড়লেই পারবেন, পরীক্ষাও আসে না। ডিক্রিজ এনার্জি ইনটেক, কোন কোন কন্ডিশনে মানুষের খাবার পায় না, বা মানে খাইলেও অসুবিধা হয়, বা খাদ্য পায় না, বা নিউট্রিশন কম আসে, এই জন্যই ওয়েট লস। তাহলে একটা হচ্ছে ফ্যামাইন, যেটা খরা বা যেগুলা বিধ্বস্ত অঞ্চল বলবো, ঘূর্ণিঝড় টুর্ণিঝড় এলাকায়। পারসিস্টেন্ট রিগার্জিটেশন অর ভমিটিং, anorexia including depression, anorexia nervosa, psychiatric disorders, malabsorption, small intestine যদি কোনো প্যাথোলজি থাকে, maldigestion, that is pancreatic exocrine, insufficiency, increased energy expenditure, যারা দেখেন যারা এক্সেসিভ ফিজিক্যালি ম্যারাথন রানার্স, যারা অতিরিক্ত এনার্জি লস, যেমন গ্লাইকোজেন, ডায়াবেটিস, ইম্পেয়ার্ড এনার্জি স্টোরেজ, অ্যাডিসনস, ফিউকোস, এটা আমরা জানি। এই অ্যাডিসনস এন্ড ফিউকোস ওয়েট লসের সাথে অ্যাসোসিয়েটেড। এছাড়াও যাদের বিএমআর বেশি, দ্যাট ইজ মেজর মেটাবলিক রেট বেশি, থাইরয়েডক্সিস, ট্রমা, ফিভার, ক্যান্সার থেকে, সেই কন্ডিশনগুলোতে মেটাবলিজম রেট বেড়ে যায়, এজন্য ওয়েট লস হয়। তো দিস আর দ্য কজেস অফ আন্ডার নিউট্রিশন, ওয়েট লস ইন অ্যাডাল্ট। ক্লিনিক্যাল ফিচার্স অফ সিভিয়ার আন্ডার নিউট্রিশন ইন অ্যাডাল্ট, এটা রিডিং না পড়লেও কোনো অসুবিধা নাই, একবার পড়লেই হবে। এটা রিডিং করেন, কোনোদিন আসবেও না। আচ্ছা, নাও আমরা যদি পরের পেজে দেখি, what are the infections associated with distribution, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি কি ইনফেকশন অ্যাসোসিয়েটেড, তাহলে একটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস এন্ড গ্রাম নেগেটিভ সেপসিস। রেসপিরেটরি ইনফেকশন কমনলি হয়, স্পেশালি ব্রঙ্কোনিউমোনিয়া, কিছু ভাইরাল ইলনেস হতে পারে, হার্পেস সিম্পলিসিয়া, টিবি। আন্ডার নিউট্রিশনের সাথে বাংলাদেশে খুবই কমন স্ট্রেপ্টোকক্কাল, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, হেলমিনথিক ইনফেকশন, ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ স্টারভেশন। ওকে, আচ্ছা এদিক থেকে আর তেমন কিছু নাই, এদিক থেকে আমাদের তেমন কিছু লাগবেও না, এদিকে তেমন কিছু লাগবে না। এই যে দেখেন এখানে মিনারেলস এর নামগুলো দেয়া আছে, এর মধ্যে প্যারা, ম্যাক্রো, মাইক্রো আমি তো অলরেডি আগে শো করেছি, এখানে আর তেমন কিছু লাগবে না। আমরা চলে যে রিফিডিং সিনড্রোম একটা আছে, যেটা পরীক্ষায় বা স্যাররা খুব পছন্দ করে, এটা আমাদের একটু লাগবে। হোয়াট ইজ রিফিডিং সিনড্রোম, এটা পার্টনার জন্য আমি মনে করি ইম্পর্টেন্ট। রিফিডিং সিনড্রোমটা হচ্ছে যারা অনেকদিন যাবত না খেয়ে থাকে, যেমন ওই যে প্রাণাবাজের ধ্বংসের সময় একটা মেয়ে রেশমা 17 দিন নাকি ভিতরে ছিল, যদিও এটা বানোয়াট নাটক হতে পারে। সো 17 দিন না খাওয়ার পরে যদি একটা মানুষকে বের করা হয়, তারপরে হঠাৎ করে যদি লার্জ অ্যামাউন্ট খাবার দেওয়া হয়, তখন যে সমস্যাগুলো হয়, ওই সমস্যাগুলোকে একসাথে বলা হয় রিফিডিং সিনড্রোম। আমরা একটু যদি দেখি, তাহলে দেখেন in severely malnourished individuals attempts at rapid correction of malnutrition, তাহলে র্যাপিড কারেকশন করা যাবে না। র্যাপিড কারেকশন করতে গেলেই যারা সিভিয়ারলি ম্যালনিউট্রিটেড বা অনেকদিন যাবত না খেয়ে থাকে, র্যাপিড কারেকশন করতে গেলে কি হয়, সুইচ দ্য বডি from a reliance on fat to carbohydrate। তাহলে যারা অনেকদিন যাবত মানে আন্ডার নিউট্রিশন বা ম্যালনিউট্রিশন বা না খেয়ে আছে, তারা সাধারণত বডির যে স্টোরকৃত ফ্যাট, এটার উপরই ডিপেন্ডেন্ট থাকে। হঠাৎ করে যখন খাবার দাবার পায়, ওই ফ্যাটটা থেকে সুইচ হয়ে কার্বোহাইড্রেটে চলে যায়, ডিপেন্ডেন্সিটা চলে আসে কার্বোহাইড্রেটের উপর, যার ফলে ইনসুলিন রিলিজ হয়। রিলিজ অফ ইনসুলিন, ইনসুলিন রিলিজ হওয়ার কারণে সেলের ভিতরে মিনারেলস গুলো ঢুকা শুরু করে। মিনারেলস গুলোর মধ্যে পটাশিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম ইনটু দ্য সেলস, তাহলে হাইপোক্যালেমিয়া, হাইপোফসফেট, হাইপোম্যাগনেসিয়াম ডেভেলপ করে, causing potentially fatal shifts of fluids and electrolytes from the extracellular to the intracellular component। ফলে ইসিএফ থেকে আইসিএফ এর মধ্যে ফ্লুইড গুলো ঢুকে শুরু করে, ফলে সেলুলার ইডিমা ডেভেলপ করে, সাডেন ডেথ হতে পারে। and rapid depletion of thiamine or rapid depletion exacerbates the conditions। So clinical features, so this is a refeeding syndrome mechanism, and clinical features include nausea, vomiting, muscle weakness, seizure, respiratory depression, cardiac arrest, and sudden death। এই সাডেন ডেথও কিন্তু হয়ে যায়। সো
হঠাৎ করে যদি কাউকে খাবার দেয় অনেকদিন না খেয়ে থাকার পরে বা সিভিয়ারলি ম্যালনারিশড পেশেন্টদেরকে, তাহলে ও যে বডি ফ্যাটের উপর ডিপেন্ডেন্ট ছিল সেটা হঠাৎ করে কার্বোহাইড্রেটের প্রতি সুইচ হয়ে যায়, এবং কার্বোহাইড্রেট আমরা জানি কার্বোহাইড্রেট যখনই হঠাৎ করে দেওয়া হলো ইনসুলিন রিলিজ হবে, ইনসুলিন রিলিজ হওয়ার কারণে ইনসুলিন সেলের ভিতরে পটাশিয়াম, ফসফরাস এন্ড ফসফেট এন্ড ম্যাগনেসিয়ামকে ঢুকাই দিবে, ফলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে এবং ইসিএফ থেকে আইসিএফ ফ্লুইডগুলো মুভ করবে, ফলে সেলুলার ইডিমা ডেভেলপ করবে এবং সাডেন ডেথ হতে পারে। সো দিস আর দ্য রিফিডিং সিনড্রোম। ঠিক আছে, আচ্ছা তাহলে কাদের রিস্ক বেশি দেখেন, the risk of refeedings are greatest in those who are most malnourished, especially chronic alcoholics, but even those who have gone without food for 5 days, যারা 5 দিন পর্যন্ত না খেয়ে থাকে তাদের এই সিনড্রোমটা খুবই কমন and can be at risk, and restitution of feeding should always be okay ঠিক আছে। সো আস্তে আস্তে খাবার দেওয়া উচিত অল্প অল্প করে। these are the refeeding syndrome। ওকে, এইটুকু আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। নাও আমরা চলে যাব এন্টেরাল ফিডিং সম্পর্কে কিছু একটু তথ্য দেখে নিই। এন্টেরাল ফিডিং, হ্যাঁ আচ্ছা দেখেন এন্টেরাল ফিডিং কখন দেওয়া হয়, when swelling or food ingestion is impaired, মানে মুখে যখন খেতে পারে না বাট intestinal functions intact আছে, মানে মুখে খেতে পারছে না বাট ইন্টেস্টাইন তো ভালোই আছে, more invasive forms of assisted feeding may be necessary। ঠিক আছে, এর মধ্যে আমরা যদি এন্টেরাল ফিডিং কি আছে আমরা জানতে চাই, তাহলে আমরা যে এনজি টিউব দিয়ে যে ফিডিংটা দিই এটা একটা, গ্যাস্ট্রোস্টমি ফিডিং একটা আছে, আর একটা আছে পোস্ট পাইলোরিক ফিডিং, আর একটা আছে প্যারেন্টাল নিউট্রিশন। ঠিক আছে, সো আমরা যদি মুখে হোয়াইট সোয়েলিং অফ অর ফুড ইনজেকশন ইজ ইম্পেয়ার্ড তখন আমরা এন্টেরাল ফিডিং এর সাধারণত চেষ্টা করি। ওকে, লাইক ডেলিভারি ইউজুয়ালি মিন্স বাইপাসিং দ্য মাউথ এন্ড ইসোফেগাস, তাহলে মুখে যেহেতু খাইতে পারে না এই মাউথ এন্ড ইসোফেগাসটাকে বাইপাস করে আপনার ফিডিং টিউব দেওয়া হয়, দিস ইজ নাসোএন্টেরাল গ্যাস্ট্রোস্টমি জেজুনোস্টমি ফিডিং, এইটাকে বলা হয় এন্টেরাল ফিডিং। There are a number of theoretical advantages to enteral as opposed to parenteral feeding, which have achieved almost mythical status, mythical status. Okay, তাহলে ফিডিং সাধারণত দুই ধরনের, একটা এন্টেরাল ফিডিং, একটা প্যারেন্টাল ফিডিং। প্যারেন্টাল নিউট্রিশনস, প্যারেন্টাল হচ্ছে এন্টেরালটাই বসে অ্যাডভান্টেজেস, কেন অ্যাডভান্টেজেস, এই তিনটা অ্যাডভান্টেজ এখানে দেয়া আছে দেখেন। একটা হচ্ছে প্রিজার্ভেশন অফ দ্য ইন্টেস্টিনাল মিউকাস আর্কিটেকচার, ইন্টেস্টিনাল মিউকাস আর্কিটেকচারটা প্রিজার্ভ থাকে, এন্ড gut associated lymphocytic hepatic and pulmonary immune function ঠিক থাকে, and reduced levels of systemic inflammation and hyperglycemia, and interference with pathogenicity of gut microorganisms. So these are the advantages of enteral nutrition। তাহলে একটা হচ্ছে intestinal mucosa protection পাচ্ছে, systemic inflammation কম হচ্ছে, and hyperglycemia কম হচ্ছে, and interference with pathogenicity of gut microorganisms pathogenicity না করতে পারে সেই দিক থেকে প্রোটেকশন দিচ্ছে। These are the advantages। Okay, now, however, the areas in which advantage has been consistently proven, fewer episodes of infections, reduced cost, earlier return to intestinal functions, and reduced length of hospital stay। ঠিক আছে, তাহলে এই টোটাল these are the advantages of enteral feeding। আচ্ছা, কিছু কমপ্লিকেশনও ডেভেলপ করে, কমপ্লিকেশনগুলো আমরা দেখি যে কমপ্লিকেশনস অফ এনজি ফিডিং, এনজি টিউব দিয়ে ফিডিং দিতে গেলে সাধারণত মিসপ্লেসমেন্ট যদি হয় সেক্ষেত্রে ট্রাকিয়াল অর ব্রঙ্কিয়াল মিসপ্লেসমেন্ট হওয়ার কারণে এই প্রবলেমগুলো হতে পারে, রিফ্লাক্স ও গ্যাস্ট্রিক কন্টেন্ট হতে পারে, পালমোনারি অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, রিফিডিং সিনড্রোম ডেভেলপ করতে পারে, এন্ড inadequate feed volumes or interrupted feeding interruption হতে পারে। So these are the complications of NG tube feeding। Diarrhea related to enteral feeding, এটাও তো বেশি ইম্পর্টেন্ট, একটা রিডিং করবেন যে কি কারণ হতে পারে, কি কারণে এই ডায়রিয়া গুলো হতে পারে। একটা হচ্ছে ফ্যাট ম্যালাবজর্পশনের কারণে, ফাইবার ফ্রি ফিড মে রিডিউস শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড প্রোডাকশন, এটাও হতে পারে, অস্মোটিক লোড ইনঅ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কারণে, প্রি-এক্সিস্টিং প্রাইমারি গাট প্রবলেম, দিস ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে হতে পারে, আর হচ্ছে গাট ইনফেকশন হতে পারে। ঠিক আছে, সো দিস আর দ্য কজ মেইনলি ইম্পর্টেন্ট। যদি এরকম ডায়রিয়া হয় সেক্ষেত্রে লো পিরামিডটা আমরা ভেরি ইফেক্টিভ ইউজ করতে পারি এবং অল্টারনেটিভ ফিড দিব, অল্টারনেটিভ এই মানে এনজি টিউব ফিডিং তখন আমরা অফ করতে পারি। ঠিক আছে, আচ্ছা আর অপশনগুলো হচ্ছে গ্যাস্ট্রোস্টমি ফিডিং, এগুলো সার্জিক্যাল টপিকস, এগুলো আমাদের দরকার নেই, আসেও না। এটা হচ্ছে পোস্ট পাইলোরিক ফিডিং। আচ্ছা, আমরা একটু প্যারেন্টাল নিউট্রিশনটা যদি দেখি, প্যারেন্টাল নিউট্রিশন হচ্ছে আইভি রুটে যে নিউট্রিশনটা দেওয়া হয় দেখেন, these usually reserved for clinical situations where the absorptive function is very severely impaired। যখন ইন্টেস্টাইনও সমস্যা, লার্জের সব জায়গায় সমস্যা, তখন আমরা ডাইরেক্ট ভেনাসের মধ্যে আমরা দিব। ঠিক আছে, আচ্ছা সো আমরা যদি প্যারেন্টাল নিউট্রিশনটা খেয়াল করি দেখেন, সো এটা আইভি রুটে সংজ্ঞা, দিস ইজ ইউজুয়ালি রিজার্ভড ফর ক্লিনিক্যাল সিচুয়েশনস where the absorptive functioning of the intestine is severely impaired। তখন
absorption functioning severely impaired হয়ে যায়। আচ্ছা, in parenteral nutrition is delivered directly into a large diameter systemic vein, completely bypassing the intestine and portal venous system. venous system venous route thing. Okay, complication কি কি হতে পারে? আচ্ছা, কমপ্লিকেশন এখানে দেখাচ্ছে যে গ্যাস্ট্রোস্টোমি ফিলিং এর সার্জিক্যাল টপিকস, তো এটা আপনারা একটু রিডিং করতে পারেন, পরীক্ষা কোনোদিন আসবে না। এবং কমনলি এইটাতে যা হয় যেমন রিফিলিং সিনড্রোম, রিফিলিং, রিফ্লাক্স অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, রিস্ক অফ ইনসারশনস, ঠিক আছে, রিস্ক অফ টিউমার সিডলিং হতে পারে। সো এগুলো একটু হতেই পারে, এগুলো একটু রিভিশন দেখবেন। আচ্ছা, নাও আমরা পরের পেজে যদি দেখি, পরের পেজে ইম্পর্টেন্ট অনেকগুলো জিনিস আছে। কমপ্লিকেশনস অফ টিপিএন, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন কমপ্লিকেশনগুলো পরীক্ষা আসে। একটা হচ্ছে আইভি ক্যাথেটার, intravenous catheter complication, that is pneumothorax, arterial puncture, মানে মেইন ক্যানুলা করে যেতে গিয়ে যে কমপ্লিকেশন গুলো ওগুলি, ক্যাথেটার ইনফেকশন হতে পারে, সেন্ট্রাল ভেনাস থ্রম্বোসিস হতে পারে, মেটাবলিক কমপ্লিকেশন গুলো পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। মেটাবলিক ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মেইনলি hyperglycemia, hyperalimentation, fluid overload, and hepatic steatosis or fibrosis or cirrhosis, repeating syndrome. These are the complications of parenteral nutrition. কমপ্লিকেশন গুলো জাস্ট আমরা একটু দেখে নিই। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস পরীক্ষার জন্য আসতে পারে যে কি কি প্যারামিটার মনিটর করা লাগে। সাধারণত যেইগুলো অ্যাবনর্মালিটি সেগুলো, যেমন ইলেক্ট্রোলাইট, বোন প্রোফাইল গুলা, লিভার ফাংশন টেস্ট, মার্কারস অফ ইনফ্লামেশন, সিরেক্টিভ প্রোটিন, লিউকোসাইট কাউন্ট এন্ড ব্লাড গ্লুকোজ এন্ড কোলেস্টেরল টিজি। সো এগুলো একটু মনিটর করা লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, নাও চলে যাই, এটা আমরা অলরেডি শর্ট বাউল সিনড্রোম, এটা আমরা জিআইটি তে পড়ে আসছি, শর্ট বাউল সিনড্রোম, কিন্তু ওইখানে টাইপস গুলো দেয়া ছিল না। এখানে আমরা একটু টাইপস গুলো দেখবো, যে ইন্টেস্টিনাল ফেইলিউর এর আরেকটা নাম শর্ট বাউল সিনড্রোম। ইন্টেস্টিনাল ফেইলিউর কে ডেফিনিশন করা, রিডাকশন ইন দ্য ফাংশন অফ দ্য গাট below the minimum necessary for the absorption of macronutrient or micronutrient, ঠিক আছে। আচ্ছা, the term can be used only when there is both a major reduction in absorbing capacity and absolute need for IV fluid support। তাহলে গাটের রিডাকশন, যেটা ইন্টেস্টিনাল কাজই তো হচ্ছে অ্যাবজর্পশন, অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি যদি কমে যায় সেক্ষেত্রে আমার অবশ্যই আইভি সাপোর্ট দরকার। এই দুইটাকে একত্রে বলা হচ্ছে ইন্টেস্টিনাল ফেইলিউর। আচ্ছা, ইন্টেস্টিনাল ফেইলিউরকে তিন ভাগে ভাগ করা যায়, টাইপ 1 ইন্টেস্টিনাল ফেইলিউর, টাইপ 2 এন্ড টাইপ 3। টাইপ 1 টা কখন হয় দেখেন, অ্যাকিউট অনসেট, এটা এমনি ভালো যে সেলফ লিমিটিং, সাথে অ্যাবডোমিনাল সার্জারি পরে সাথে এরকম হতে পারে, ইন্টেস্টাইন টেম্পোরালি কাজ করে না, সেক্ষেত্রে আইভি আমরা দিয়ে দিই। বাউল সাউন্ড যখন আসে তখন আমরা সাধারণত খাবার দাওয়া শুরু করি। আচ্ছা, টাইপ 2 ফেইলিউর, এটা লেস কমন। টাইপ 2 ফেইলিউর কোন কোন কন্ডিশন একটু দেখতে হবে। The onset is usually acute following some intra-abdominal catastrophic event, that is ischemia, volvulus, trauma, perioperative complications. Septic and metabolic problems are seen along with complex nutritional issues. It requires multidisciplinary input, that is nursing, dietetic, medical, biochemical, surgical, etc. Achha, type 3 intestinal failure is a chronic condition in which patients are metabolically stable, but IV support is required over months to years. It may or may not be reversible. So these are the intestinal failure. আচ্ছা, কজ গুলো কি কি? এই যে শর্ট বাউল সিনড্রোম, এই ইন্টেস্টাইন ফেইলিউর হয়, কজ গুলো কি কি? তখন কজ গুলো যদি আমরা দেখি, মেসেন্ট্রিক ইস্কিমিয়ার কারণে এটা খুব কমনলি হয়, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, সার্জারি করতে গিয়ে কোনো জটিলতার কারণে হতে পারে, ক্রস ডিজিজ, ট্রমা, ম্যালিগন্যান্সি, রেডিয়েশন এন্ড ড্রাইনেস। সো দিস আর দ্য কজেস অফ ইন্টেস্টাইনাল ফেইলিউর। এই পেজ থেকে আমাদের আর কিছুই লাগবে না, মোটামুটি আমাদের গ্রস জিনিস শেষ, ঠিক আছে। অনেক সময় ইন্টেস্টাইন ফেইলিউর হয়ে গেলে, ইন্টেস্টাইন যদি অনেক সময় ইন্টেস্টাইনই ট্রান্সপ্লান্ট করতে, নতুন এটা বাইরের দেশে শুরু হয়েছে, আমাদের দেশে কিন্তু এরকম নাই। তো ইন্টেস্টাইনাল ট্রান্সপ্লান্টেশন কখন করব এন্ড কখন আমরা এই কমপ্লিকেশন গুলো কি কি হতে পারে, স্মল বল ট্রান্সপ্লান্টেশন, এই যে দুটো জিনিস আমরা একটু পরের পেজে দেখবো, জাস্ট রিডিং করবো। এগুলো আসলে পরীক্ষা আসে না, সার্জিক্যাল টপিকস। তারপর আমরা একটু দেখবো ডেভিডসন আছে যেহেতু, পটেনশিয়াল ইন্ডিকেশন ফর স্মল বল ট্রান্সপ্লান্টেশন, যদি কখনো সেন্ট্রাল ভেনাস থ্রম্বোসিস হয়ে আপনার এরকম হয়ে গেল যে লিডিং টু লস অফ 2 or more IV access points, সিভিয়ার or recurrent line sepsis, recurrent severe AKI, injury related dehydration, তখন আমরা সাধারণত দেখেন complications of central venous catheter, এই central venous catheter complication এর কারণে কিন্তু আমরা স্মল বল ট্রান্সপ্লান্ট করা লাগতে পারে। metabolic complications of parenteral nutrition, that is fibrosis, cirrhosis and liver failure, এগুলো হলেও করা লাগতে পারে। এর কারণে যে কমপ্লিকেশন গুলো ডেভেলপ করতে পারে, এক নম্বর হচ্ছে সেপসিস, ফাঙ্গাল সেপসিস, ব্যাকটেরিয়াল সেপসিস, স্টেফিলোকোকাল সেপসিস।
CMV infection, post-transplantation lymphoproliferative disorders, graft versus host disease, acute and chronic rejection, chronic renal impairment. ঠিক আছে? So these are the complications of small bowel or multivisceral transplantation. Just একটু রিডিং করে নেব যদিও সার্জিক্যাল টপিকস। নাও আমরা চলে যাব ইম্পর্টেন্ট যে ভিটামিনস এন্ড মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়, মাইক্রোনিউট্রিয়েন্টের কয়েকটা জিনিস দেখবো আমরা। আমরা যদি এখানে খেয়াল করে দেখেন, সামারি অফ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ভিটামিনস, এখান থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, এখান থেকে যদি আমরা দেখি যে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ভিটামিনস এর যে সামারি গুলা, যে ফ্যাট সলিউবল এন্ড ওয়াটার সলিউবল, এই দুই ধরনের ভিটামিনই তো পাওয়া যায়। আচ্ছা, পরীক্ষায় আসছিল হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ ফ্যাট সলিউবল ভিটামিন। সহজ হিসাব আমরা জানি এডেক, ভিটামিন এডি কে কিন্তু এই নামগুলা কিন্তু ভিতরের গুলা দিয়ে দেয়, রেটিনল, ইউরিক অ্যাসিড, টোকোফেরল, মেনাকুইনন, ফাইলেকুইনন, তখন কিন্তু হা করে থাকে অনেকে। আচ্ছা, তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন এন্ড ওয়াটার সলিউবল ভিটামিনের নামগুলো লাগবে, এদের সোর্স গুলো, আর কিছু ইম্পর্টেন্ট রিচ সোর্স গুলো পড়েন, আর ইম্পর্টেন্ট সোর্স গুলো একটু রেডি, এটা মাস্ট মুখস্থ। রিচ সোর্স গুলো এগুলো বাচ্চা কাচ্চাদের জিনিস, জাস্ট একটু রিডিং করবেন, এগুলো এক্সটেন্সিভ ডেসক্রিপশনে গেলাম না। ঠিক আছে, নাও আমরা যদি নেক্সট পেজে যাই, নিউট্রিশনস ইন প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশনস, তাহলে আপনি এই সবগুলোই তো দরকার, একটু রিডিং করলেই জানবেন। বাট ভিটামিন এটা এক্সেসিভ অ্যামাউন্টে টেরাটোজেনিক, একটা তথ্যের জন্য আমি এটা দাঁড়াইলাম। হ্যাঁ, ভিটামিন এটা টেরাটোজেনিক, আর বাকি সবগুলোই দরকার হয়। আচ্ছা, একটু দেখেন, জিআইটি ডিসঅর্ডার দ্যাট মে বি অ্যাসোসিয়েটেড উইথ ম্যালঅ্যাবজর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিনস, তাহলে ভিটামিন এ ডি কে ম্যালঅ্যাবজর্পশনের সাথে অ্যাসোসিয়েটেড কি কি জিআইটি ডিসঅর্ডার? বিলিয়ারি অবস্ট্রাকশন, প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি, যেহেতু লাইপেজ কোলাইপেজ এনজাইমগুলো ফ্যাট ডাইজেশনের জন্য ইম্পর্টেন্ট, ওইগুলো যদি না আসতে পারে সেক্ষেত্রে হবে সিলিয়াক ডিজিজ হবে, আইলিয়ার ইনফ্লামেশন অফ রিসেপশন যদি ঠিক মতো না হয় সেক্ষেত্রে হতে পারে। আচ্ছা, বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট অফ ভিটামিন স্ট্রেস, এখান থেকে সিঙ্গেল বেস্ট আসতে পারে। একটু যদি দেখি আমরা যে ভিটামিন এ ডায়াগনোসিস ডেফিসিয়েন্সি আছে কিনা আমরা কিভাবে টেস্ট করবো, তাহলে সিরাম রেটিনল এটা টেস্ট করতে পারি, এটা লো পাওয়া যেতে পারে। আর সিরাম রেটিনাল এস্টার করবো যদি ভিটামিন এ টক্সিসিটি সাসপেক্ট করি। ঠিক আছে, আচ্ছা দুইটা কিন্তু দুই জিনিস। আচ্ছা, ভিটামিন ডিটা আমরা প্লাজমোর সিরাম 25 হাইড্রোক্সি ভিটামিন ডি লেভেলটা সাধারণত দেখি। ভিটামিন ই সিরাম টোকোফেরল কোলেস্টেরল রেশিও, নট অনলি টোকোফেরল, টোকোফেরল কোলেস্টেরল রেশিও দেখি। ভিটামিন কে কোয়াগুলেশন অ্যাসিডি প্রথম মিন টাইম দেখি। ভিটামিন বি1 রেড ব্লাড সেল ট্রান্সক্রিপ্টরেট অ্যাক্টিভিটি মেইনলি দেখা হয়। ভিটামিন বি2 বা রাইবোফ্লাভিন, দেখেন নামগুলো কিন্তু দেওয়া আছে, বি1 বি2 বি6 এর নাম, থায়ামিন, রাইবোফ্লাভিন, নায়াসিন, পাইরিডক্সিন। ঠিক আছে, ভিটামিন বি12 রেড ব্লাড সেল গ্লুটাথিওন রিডাক্টেস অ্যাক্টিভিটি। ভিটামিন বি3 ইউরিনারি মেটাবোলাইট, কঠিন নাম দেখতে হবে, এটা আসবে না। ভিটামিন বি6 প্লাস বা পাইরিডক্সাল ফসফেটোরিয়াথিসের ট্রান্সঅ্যামিনেশন অ্যাক্টিভ কোএফিশিয়েন্ট দেখা হয়। ভিটামিন বি12 লেভেল ডাইরেক্টলি মেজার করা যায়। ঠিক আছে, আচ্ছা, ফোলেট হচ্ছে রেড ব্লাড সেল ফোলেট, প্লাজমা ফোলেট দুইটি দেখা যায়। ভিটামিন সি লিউকোসাইট অ্যাসকর্বিক অ্যাসিড এন্ড প্লাজমা অ্যাসকর্বিক অ্যাসিড, এই দুইটাই ইউজুয়ালি দেখা যায়। সো দিস আর দ্য ইনভেস্টিগেশনস বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট অফ ভিটামিন স্ট্যাটাস। ঠিক আছে, আচ্ছা নাও আমরা ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন এ এর কয়েকটা এলিমেন্টস আমরা দেখবো, জাস্ট হালকা পাতলা, আমাদের মেইন পড়া অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা, ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন এ, যেটা আরেক নাম রেটিনল, and retinol is converted to several other important molecules acting on 11-cis retinaldehyde, এটা একটা পার্ট অফ photoreceptor complex in rods of the retina। ঠিক আছে, আচ্ছা আরেকটা যদি দেখি রেটিনোয়িক অ্যাসিড, রেটিনোয়িক অ্যাসিড, তাহলে রেটিনলটাই কত জিনিসে কনভার্ট হতে পারে, তাই না? ভিটামিন এর কম্পোনেন্ট গুলো 11-cis retinaldehyde, রেটিনোয়িক অ্যাসিড, রেটিনয়েডস। রেটিনোয়িক অ্যাসিড এটা induces differentiation of epithelial cells by binding to specific nuclear receptors which induce responsive genes. In vitamin A deficiency, mucus secreting cells are replaced by keratin producing cells. Very important. ঠিক আছে, আচ্ছা retinoids are necessary for normal growth, fetal development, fertility, hematopoiesis and immune functions. ঠিক আছে, তাহলে এইগুলো মোটামুটি আমরা দেখলাম যে রেটিনল কি ভাবে কনভার্ট হতে পারে, কোনটার ইম্পর্টেন্স কি। গ্লোবালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেস অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইরিভার্সিবল ব্লাইন্ডনেস ইন ইয়ং চিলড্রেন। ইরিভার্সিবল এই শব্দটা জন্য আমি একটু এখানে থামলাম। ওকে, আচ্ছা আর আমরা যেটা বলি নাইট ব্লাইন্ডনেস, তাই না? আচ্ছা, আর্লি ডেফিসিয়েন্সি কজ impaired adaptation of the dark, there is night blindness, keratinization of the cornea, xerophthalmia, give rise to characteristic white spot, progressive to keratomalacia, corneal ulceration is scarring and irreversible blindness.
সো এগুলো হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ফিচার্স। ওকে, আচ্ছা এখানে আর এখানে কিছু ক্লাসিফিকেশন আছে জেরোথেলমিয়ার, এই যে বললাম যে ক্যারোটিনিক অন জেরোথেলমিয়া ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনটা আমি ডেভিডসন মেডিজিতে পোস্ট করেছি। এই ক্লাসিফিকেশনটা ডেভিডসন মেডিজিতে পোস্ট করেছে। আপনি ভিটামিন এ ডেফিসিয়েন্সি ফিচার লিখে ডেভিডসন মেডিজিতে সার্চ দিবেন, ওইখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আই কমপ্লিকেশন বা আই সেন্স অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখেন কিছু দেখানো আছে, এই যে দেখেন বাইটোটি স্পট, এই নম্বরে এটা হচ্ছে বাইটোটি স্পট, দিস ইজ বাইটোটি, এই যে সাদা একটা স্পট, এই যে স্পট যেটা বাইটোটি স্পট। ওকে, জেরোথেলমিয়া। আর এটা হচ্ছে কেরাটোম্যালেশিয়া, this liquefactive necrosis affecting the greater part of the body। ঠিক আছে, কেরাটোম্যালেশিয়া। সো এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য মোটামুটি একটু লাগবে, এগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দুই একটা তথ্য জানা যেতে পারে। দেখেন, in according to high priority to prevention in communities where xerophthalmia occurs, যেসব কমিউনিটিতে xerophthalmia বেশি হয় তাদেরকে সিঙ্গেল প্রোফাইলেক্টিভ ওরাল ডোজ অফ 60 মিলিগ্রাম রেটিনাল পামিটেড, যেটা 2 লাখ ইউনিট টিস্যু পাওয়া যায়, প্রি স্কুল চিলড্রেনকে দেওয়া হয়। এটা মর্টালিটি কমায় সাধারণত গ্যাস্ট্রোএন্টারাইটিস এন্ড রেসপিরেটরি ইনফেকশন থেকে। এইটুকু একটু আমাদেরকে জাস্ট একটু করে নিন। আচ্ছা, ভিটামিন ডি এর আরেক নাম তো কোলিকলসিফেরল, এটা আমরা জানি ফর্মেশন স্কিনে আল্ট্রাভায়োলেট লাইটের কারণে অন 7 ডিহাইড্রোকোলেস্টেরল মেটাবোলাইট অফ কোলেস্টেরল, এটা থেকে সাধারণত কোলিকলসিফেরলটা তৈরি হয়। এন্ড এই ভিটামিন ডি আবার কনভার্ট হয় লিভারে গিয়ে 25 হাইড্রোক্সি ভিটামিন ডি, which further hydroxylated in the kidney 125 dihydroxy, যেটা হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন ডি। এই তো, ঠিক আছে, এইটুকু আমরা একটু জানলাম। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফিচার গুলো হচ্ছে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় রিকেট, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালাসিয়া। ইফেক্টস অফ ভিটামিন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, রিকেটস এন্ড অস্টিওম্যালাসিয়া। ঠিক আছে, আর ভিটামিন ই এর ইম্পর্টেন্স কি পরীক্ষায় আসে। ঠিক আছে, ভিটামিন ই এর কি কি অ্যাকশনস আছে, তাহলে এটা অক্সিডেশন প্রিভেন্ট করে of polyunsaturated fatty acids in cell membrane to by free radicals, এবং এটা সেল মেমব্রেন স্ট্রাকচার মেইনটেইন করে। It affects DNA synthesis and cell signal and is involved in the anti-inflammatory and immune systems। এজন্য অনেকে বলে চুল পড়া প্রতিরোধ করে, আসলে চুল পড়ার কোনো রোল নাই, কিন্তু ওই যে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে এবং অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন আছে, ওইটাতে কিছু কিছু হেল্প হতে পারে। ওকে, আচ্ছা এই ভিটামিন ই এর ফাংশনটা পাল্টানোর জন্য আমাদের একটু করে দিতে। আচ্ছা, নাও চলে যাই ভিটামিন কে। ভিটামিন কে এর কয়টা সাবটাইপস আছে, সাবটাইপস গুলোর নাম জানতে হবে। দেখেন, ভিটামিন কে 1 এটার নাম হচ্ছে ফাইলোকুইনন, ভিটামিন কে 2 ম্যানাকুইনন। ঠিক আছে, এগুলো কিন্তু জানতে হবে। ওকে, ভিটামিন কে 2 কিন্তু আমাদের কোলনে নরমাল ফ্লোরা দ্বারা তৈরি হতে পারে। Vitamin K is also cofactor for carboxylation reactions, in particular the production of gamma carboxyglutamate। এই গামা কার্বক্সিগ্লুটামেট জিএলএ বলা হয়, এটা 4 of the coagulation factor পাওয়া যায়, 2, 7, 9, সেই জন্য এটাকে বলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর। কারণ এছাড়া ভিটামিন কে ছাড়া এই ফ্যাক্টরগুলো তৈরি হবে না, কোয়াগুলেশন ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা আদার ইম্পর্টেন্ট জিএলএ প্রোটিন যেগুলো আছে অস্টিওক্যালসিন এন্ড ম্যাট্রিক্স জিএলএ প্রোটিন হুইচ আর ইম্পর্টেন্ট বনি মিনারেলাইজেশনস। এছাড়াও এটা গেল। আর যেহেতু ভিটামিন কে আমার ইম্পর্টেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টরের সাথে রিলেটেড, তাহলে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো অ্যান্টাগোনাইজ করে ভিটামিন কে কে এর নাম জানতে হবে। ওয়ারফেরিন এন্ড রিলেটেড অ্যান্টিকোয়াগুলেন্টস অ্যাক্ট বাই অ্যান্টাগোনাইজিং ভিটামিন কে। ঠিক আছে, এন্ড ভিটামিন কে ইজ গিভেন রুটিনলি টু দ্য নিউবর্ন বেবিজ, কেন? টু প্রিভেন্ট হেমোরাজিক ডিজিজ। এটা কিন্তু এখন খুব সুন্দর একটা, প্রত্যেক বাচ্চা জন্মের পর ভিটামিন কে খাওয়া দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা symptoms of excess have been reported only in infants with synthetic preparations linked to hemolysis and liver excess আবার দেওয়া যাবে না, সেক্ষেত্রে hemolysis and liver damage হতে পারে। আচ্ছা, নাও চলে যে ওয়াটার soluble vitamin thiamine, that is vitamin B1 অ্যাক্টিভ ফর্ম গুলো জানলে হবে। যে thiamine pyrophosphate is a cofactor for enzyme reactions involving the metabolism of macronutrient, carbohydrate, fat and alcohol। এটুকু কি জানলাম, আর তিনটা পয়েন্ট ইনক্লুডিং এই যে টিপিপি মানে ভিটামিন B1 কার্বোহাইড্রেট ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোন কোন মেটাবলিজম হেল্প করে। ঠিক আছে, একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোএনজাইম, Krebs cycle and transcriptase activity in the HMP shunt, and decarboxylation alpha ketoglutarate to succeed in the Krebs cycle. So Krebs cycle and HMP shunt এ কিন্তু ভিটামিন B1 যেটা নাম থায়ামিন, এটার কিন্তু ইম্পর্টেন্ট রোল আছে। আচ্ছা, থায়ামিন ডেফিসিয়েন্সি হওয়ার কারণে যেটা হয়, সাধারণত আমাদের যে নরমাল সেলগুলো আছে এগুলা গ্লুকোজকে অক্সিজেনের উপস্থিতিতে মেটাবোলাইট করতে পারে না, ফলে নিউরোনাল সেলগুলো সবচেয়ে বেশি ভালনারেবল থাকে,
এবং যেহেতু গ্লুকোজ পায় না ইজিলি নিউরোনাল সেলগুলো ড্যামেজ হয়ে যায়। ওকে, এই জন্য আপনার দেখবেন ভিটামিন থায়ামিন ডেফিসিয়েন্সি নিউরোলজিক্যাল ফাইন্ডিংস গুলো পাওয়া যায়। ওকে, like in thiamine deficiency, cells cannot metabolize glucose aerobically to generate energy ATP. Neuronal cells are most vulnerable because they are dependent or depend almost exclusively on glucose for energy requirement. এই তথ্য থেকে আমরা বুঝি কেন নিউরোলজিক্যাল হতে পারে। ঠিক আছে, আর কেন হাই আউটপুট কার্ডিয়াক ফেলিউর হয় এই ভিটামিন বি নয় দেখি একটু এখানে মেকানিজম দেখেন। impaired glucose oxidation also causes an accumulation of pyruvic acid and lactic acid which produce vasodilation and increased cardiac output. তাহলে increased cardiac output এর কজই হচ্ছে accumulation of pyruvic and lactic acid. তাহলে deficiency very very thiamine deficiency রোগের নাম কি very very। এই very very আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে dry very very যেটা নিউরোলজিক্যাল very very, আর একটা হচ্ছে wet very very। and developed country and developing country কজ গুলো জানতে হবে। উন্নত দেশে thiamine deficiency সাধারণত chronic alcoholism এর সাথে associated, poor diet, impaired absorption, storage and phosphorylation in thiamine in the liver, and the increased requirements of thiamine to metabolize ethanol all contribute এগুলো হেল্প করতে পারে। আর আমাদের ডেভেলপিং ওয়ার্ল্ডে deficiency usually arises as a consequence of diet based on the polished rice। ঠিক আছে, এটা কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। ঠিক আছে, দুই ফর্মে আছে দেখেন, টু ফর্মস অফ দ্য ডিজিজ। একটা এটা আমাদের সময় জুলাইতে পার্ট অংশ আসছে, ম্যানেজমেন্ট সম্পর্কে আসছে। ড্রাই ও নিউরোলজিক্যাল বেরিবেরি manifest with chronic peripheral neuropathy and with restore food drop and may cause Korsakoff psychosis, Wernicke's encephalopathy. So neurological beriberi manifestation হচ্ছে Korsakoff syndrome and Wernicke's encephalopathy এবং এটি restore food drop নিয়েও peripheral neuropathy নিয়েও প্রেজেন্ট করতে পারে। আর হচ্ছে ওয়েট বেরিবেরি কার্ডিয়াক বেরিবেরি যেটা জেনারেলাইজড ইভেন biventricular heart failure and pulmonary congestion নিয়ে প্রেজেন্ট করে। আর দেখুন ওয়েট বেরিবেরি or cardiac beriberi causes generalized edema to biventricular failure with pulmonary congestion। ঠিক আছে, ম্যানেজমেন্ট আমরা যদি দেখি ড্রাই বেরিবেরি রেসপন্স টু থায়ামিন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট গুড। এটা কিন্তু আমাদের সময় অপশনে ছিল, উল্টাই দিয়েছিল। মাল্টিভিটামিন থেরাপি সিমস টু প্রডিউস সাম ইমপ্রুভমেন্ট। মাল্টিভিটামিন দিতে হবে ড্রাই বেরিবেরিতে, হাউএভার সাজেস্টিং দ্যাট দ্য আদার ভিটামিন ডেফিসিয়েন্সিস মে ইনভলভ। মাল্টিভিটামিন দিলে কাজ হয়, এটা দ্বারা প্রুভ হয় যে ড্রাই বেরিবেরি বা নিউরোলজিক্যাল বেরিবেরিতে মাল্টিভিটামিন দিলে কাজ হয়। অন্যান্য ভিটামিন অ্যাসোসিয়েটেড ডেফিসিয়েন্সি আছে, এই মাল্টিভিটামিন দিলে যেহেতু কাজ হয় এটি ইন্ডিকেট করে। আর Wernicke's encephalopathy and wet beriberi should be treated without delay with intravenous vitamin B and C mixture যেটার নাম হচ্ছে Pabrinex নামে পাওয়া যায়। So dry beriberi, so wet beriberi যেটা Wernicke's encephalopathy and wet beriberi এটা ট্রিট করা উচিত intravenous vitamin B and C দিয়ে। Korsakoff psychosis is irreversible and does not respond to thiamine treatment। প্রত্যেকটা লাইন আমাদের সময় পাঠানো ছিল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কালেক্ট করবেন দেখবেন। ঠিক আছে, আচ্ছা নাও চলে যাই রাইবোফ্লাভিন অর ভিটামিন V2। আচ্ছা একটুখানি যে আমরা দুইটা লাইন দেখবো, একটা হচ্ছে রাইবোফ্লাভিন ইজ রিকোয়ার্ড ফর দ্য ফ্লাভিন কোফ্যাক্টরস ইনভলভড ইন দ্য অক্সিডেশন রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে ইট মেইনলি অ্যাফেক্টস দ্য টাং এন্ড লিভস এ ম্যানিফেস্ট অ্যাজ গ্লোসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস এন্ড চিউরোসিস। জেনিটালস অনেক সময় ইনভলভ হতে পারে। ঠিক আছে, সিবিএসএস গ্ল্যান্ড ইনভলভ হতে কজিং ন্যাসোলেভিয়াল অর ফেশিয়াল ডিসসিবেসিয়া। ওকে, rapid recovery is usually follows orally। আমরা সাধারণত রিবোসন যেটা কিনে চুষে খাই, খুব তিতা লাগে তাই না? আচ্ছা এটুকু আমরা সবাই জানি। তাও জানলাম নায়াসিন ডেফিসিয়েন্সির ফিচারগুলো পরীক্ষায় সাধারণত আসে। নায়াসিন encompasses nicotinic acid and nicotinamide। Nicotinic acid and nicotinamide, nicotinamide is essential part of the 2-pyrene nucleotide, একটা হচ্ছে nicotinamide আর হচ্ছে NAD আর হচ্ছে NADP, which play key role as hydrogen receptor and donor for many enzymes। ঠিক আছে, আচ্ছা niacin can be synthesized in the body in limited amounts from the amino acid tryptophan। তাহলে niacin আসে কোথা থেকে? ট্রিপ্টোফ্যান থেকে। এর পরীক্ষায় আসে। ডেফিসিয়েন্সি হচ্ছে পেলেগ্রা, ওকে। আচ্ছা ডেফিসিয়েন্সি ওইদিন বেরিয়ে ছিল, এটা ছিল পেলেগ্রা। পেলেগ্রা সম্পর্কে কয়েকটা তথ্য জানি। এন্ড পেলেগ্রা আবার ডিজিজ অফ 3D বলা হয়, ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডিমেনশিয়া একত্র বলা হয় পেলেগ্রা। আমরা এটা জানবো। Pellagra can develop in only 8 weeks in individuals eating diets that are very deficient in niacin and tryptophan। Pellagra সাধারণত 2 মাস ডেফিসিয়েন্সি হলেই ডেভেলপ করে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা দেখবো। দেখেন Pellagra can occur in heart nerve disease
A genetic disorder characterized by impaired absorption of several amino acids in tryptophan. Tryptophan deficiency একটি important disease heart disease যেখানে পেলেগ্রা ডেভেলপ করতে পারে। It is also occasionally seen in carcinoid syndrome. পেলেগ্রা কোথায় কোথায় ইজিলি কমন? হার্ট ডিজিজ, carcinoid syndrome, ঠিক আছে, যেখানে tryptophan is consumed in the excessive production of 5-HT serotonin. The pellagra has been called the disease of the 3D, একটা হচ্ছে dermatitis, একটা হচ্ছে diarrhea, একটা হচ্ছে dementia, ঠিক আছে। ডার্মাটাইটিস এমন ভাবে হয়, স্কিন লেশনটা দেখেন ক্যাসেলস নেকলেস অ্যাপিয়ারেন্সের মতো, ঠিক আছে, ক্যাসেলস নেকলেস সাধারণত হয় দেখেন erythema resembling severe sunburn appearing symmetrically over the parts of the body exposed to sunlight, particularly in the limbs and especially on the neck, but not the face. তাহলে ফেসে হয় না, ঠিক আছে। তাহলে আমরা স্কিন লেশন বা প্রোগ্রেসিভ ভেসিকুলেশন ক্র্যাকিং এক্সিডেশন সেকেন্ডারি ইনফেকশন, আমরা ছবিটা দেখে এই যে দেখেন দিস ইজ ক্যাসেলস নেকলেস, নেকলেসের মতো হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, ডায়রিয়া যদি খেয়াল করি, ডায়রিয়া অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, গ্লোসিটিস, ডিসফ্যাজিয়া। আর ডিমেনশিয়া সিভিয়ার ডেফিসিয়েন্সি ডেলিরিয়াম অকার্স অ্যাকিউটলি এন্ড ডিমেনশিয়া ডেভেলপস ইন ক্রনিক কেসেস। সব ক্রনিক কেসে ডিমেনশিয়া ডেভেলপ করে, ঠিক আছে। ট্রিটমেন্ট সাধারণত নিকোটিনামাইড দিয়ে করতে হয়। এই তো মোটামুটি আমাদের এই হচ্ছে নায়াসিন সম্পর্কে জানতে হবে, আর তেমন লাগবে না। পাইরিডক্সিন আর ভিটামিন B6 এটা সম্পর্কে দুইটা তথ্য জানা লাগবে। একটা দেখেন এই যে pyridoxine, pyridoxal and pyridoxamine are different forms of vitamin B6. তাহলে ভিটামিন B6 কিন্তু বিভিন্ন ফর্ম পাওয়া গেল। PLP যেটা হচ্ছে pyridoxal 5 phosphate, দেখেন PLP is the cofactor for a large number of enzymes involved in the metabolism of amino acid. This is available in just PLP টা একটু মনে রাখেন, যেটা হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টর গুলো অনেক সময় পরীক্ষার জন্য নায়াসিনের কোফ্যাক্টর, NAD বললাম, পাইরিডক্সিনের B6 এর কোফ্যাক্টর হচ্ছে PLP, ঠিক আছে। আচ্ছা, ডেফিসিয়েন্সি সাউথ খুব রেয়ার, তবে যারা অ্যান্টিটিভি রা তাদেরকে আমরা 6 বিট দিয়ে দিই সাথে, কারণ ভিটামিন B সেল ডেফিসিয়েন্সি খুব কমনলি ডেভেলপ করে। সাইসোনিয়াজিড এন্ড পেনিসিলামাইড অ্যাক্টস অ্যাজ কেমিক্যাল অ্যান্টাগোনাইজড টু পাইরিডক্সিন, ঠিক আছে। এই জিনিসটা একটু আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, পাইরিডক্সিন একটা ইম্পর্টেন্ট ইফেক্ট আছে, অ্যান্টিএমিটিক, যদি আপনি লার্জ ডোজে দেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, লার্জ ডোজেস অফ ভিটামিন B6 have an anti-emetic in radiotherapy induced nausea. Although vitamin B6 supplements have become popular in the treatment of nausea in pregnancy, carpal tunnel syndrome, premenstrual syndrome, there is no convincing evidence of benefit. Very high dose of vitamin B6 taken for several months can cause sensory polydipsia. এই হচ্ছে পাইরিডক্সিন আর ভিটামিন B6 সম্পর্কে আমাদের ইম্পর্টেন্ট তথ্য। আমাদের তেমন কিছু জানা লাগবে না। বায়োটিন সাধারণত কাঁচা ডিম অনেকগুলো খেলে হতে পারে, এটুকু একটু মাথায় রাখবেন। এবং বায়োটিন ইজ এ কোএনজাইম ইন দ্য সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, আইসোলিউসিন, ভ্যালিন, and also involved in gluconeogenesis, এটুকু একটু পড়বেন। আর এই যে দেখেন র এগ হোয়াইট যদি বেশি খাওয়া হয় লার্জ অ্যামাউন্টে, সেক্ষেত্রে বায়োটিন ডেফিসিয়েন্সি হতে পারে। ক্লিনিক্যাল ফিচার স্কিলেডার্মাটাইটিস, অ্যালোপেশিয়া, প্যারাস্থেসিয়া। আচ্ছা, ফলিক অ্যাসিড সম্পর্কে, ফলেট ডেফিসিয়েন্সি মেইন সার্কুলেটিং ফর্ম হচ্ছে 5-methyl tetrahydrofolate, এইটুকু করবেন, ঠিক আছে। ন্যাচারাল ফর্মস আর প্রোন টু অক্সিডেশন এন্ড ফলেট ডেফিসিয়েন্সি হলে 3টা নিউরোলজিক্যাল ডিফেক্ট হতে পারে, এটা পরীক্ষায় আসে পার্ট 1 এ, এটা একটু আমাদের জানতে হবে। Folate deficiency may cause 3 major birth defects, which is spina bifida, anencephaly and anencephalocele, ঠিক আছে, resulting from imperfect closure of the neural tube which takes place 3 to 4 weeks after conception, ঠিক আছে। এই মোটামুটি জানতে হবে। এই জন্য ফার্স্ট সেমিস্টার সাধারণত ফলেটটা প্রেসক্রাইব করা হয়। ফার্স্ট সেমিস্টার, ওকে। ফোলেট ডেফিসিয়েন্সি থেকে আরেকটা জিনিস আমরা দেখবো যে নিউরোলজিক্যাল এই প্রবলেমগুলো ছাড়াও দেখেন ফোলেট ডেফিসিয়েন্সি অলসো বিন অ্যাসোসিয়েটেড উইথ হার্ট ডিজিজ, ডিমেনশিয়া এন্ড ক্যান্সার, ওকে। সো এই হচ্ছে ইনফরমেশন রিগার্ডিং ফোলেট। হাইড্রক্সিকোবালামিন বা ভিটামিন B12 দুইটা তথ্য আমরা হ্যামাটোলজিতে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি নিউরোলজিক্যাল ফাইন্ডিং পড়ে এসেছি, এই জন্য এখান থেকে তেমন দরকার নেই।
Vitamin B12 is a cofactor in folate coenzyme recycling and nerve myelination. It's important information. Vitamin B12 and folate are particularly important in DNA synthesis in red blood cells. Very important. পরীক্ষায় আসতে পারে যে red blood cell DNA synthesis particularly important. Vitamin B12 and folate. The hematological disorders, that is macrocytic or megaloblastic anemia, caused by their deficiency. সাধারণত hematological deficiency এদের কারণেই deficiency কারণেই হয়. Vitamin B12 but not folate is needed for integrity of the myelin. So the vitamin B12 deficiency also associated with neurological disease but not folate. Okay. As a neurological consequence of vitamin B12 deficiency, এটা আমরা ওই যে হেমাটোলজিক্যাল চ্যাপ্টারের যে চার্টটা আছে ওই চার্টটা বলবো, এখান থেকে তেমন আমাদের লাগবে না। তবে এখানে কয়েকটা মেকানিজম কিন্তু ওরা ওইভাবে দিয়েছে, আর দুই একটা তথ্য দেখলেও দেখতে পারেন যে যারা ওল্ডার পিপল বা ক্রনিক অ্যালকোহলিকস আছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি তাদের arise from insufficient intake or and or form of malabsorption. Several drugs যেমন নিওমাইসিন can render vitamin B12 inactive. এটা নতুন ইনফরমেশন, এটা আবার ওই হেমাটোলজি চ্যাপ্টারে পাবেন না। সো নিওমাইসিনের কথা একটু মনে রাখবেন। আরেকটা জিনিস, in severe deficiency there is insidious, diffuse and uneven demyelination, and it may be clinically manifest as peripheral neuropathy or spinal cord degeneration affecting both posterior and lateral columns. There is subsequent combined degeneration of the spinal cord. Combined কথাটা এই জন্য আসে both posterior and lateral column damage করে দেখে। And there may be cerebral manifestations, that is dementia, optic atrophy. এগুলো সব আপনার ওই হেমাটোলজির ওই বক্সটাতেই আছে, ওইটুকু পর্যন্ত পড়লেই হবে। আচ্ছা, নাও চলে যাই আমরা ভিটামিন বি সি অ্যাসকর্বিক অ্যাসিড, এই প্যারাটা পুরোটাই লাগবে। হ্যাঁ, আর দেখেন মোস্ট active reducing agent in aqueous phase of living tissue involved in intracellular electron transfer. It takes part in the hydroxylation of proline and lysine in protocollagen, 2-hydroxyproline and hydroxylase in mature collagen. So collagen formation is the main role, and it is very easily destroyed by heat, increased pH, light, and is very soluble in water. Hence, many traditional cooking methods reduce or eliminate it. এবং এটা ক্লেম করা হয় যে হাই ডোজ অফ ভিটামিন সি ইমপ্রুভস ইমিউন ফাংশন, ইমপ্রুভ রেজিস্ট্যান্স টু কমন কোল্ড and cholesterol turnover remain unsubstantiated. So এজন্য কিন্তু এখন করোনা প্যান্ডেমিকেও ভিটামিন সি খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে ইমিউনিটি বাড়ানোর জন্য। ডেভিডসনে আমি আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, ডেফিসিয়েন্সি হলে কি হবে, যে রোগটা হয় এটাকে বলা হয় স্কারবি। দেখেন ডেফিসিয়েন্সি, স্কারবি এবং defective formation of collagen with impaired healing of wounds, but capillary hemorrhage and reduced platelet adhesiveness, because normal platelet are rich in ascorbate, এজন্য প্ল্যাটেলেট অ্যাডহেসিভনেসটা কমে যায়। স্কারবির ফিচারগুলো আমরা একটু দেখি। এই যে দেখেন স্কারবি লাম ব্লিডিং থেকে শুরু করে জিঞ্জিভাল সোয়েগেন ব্লিডিং থেকে শুরু করে পেরিফলিকুলার হাইপারকেরাটোসিস পর্যন্ত ডেভেলপ করে। এই দেখেন ক্লিনিক্যাল ফিচার্স, সোল এন্ড গামস দ্যাট ব্লিড ইজিলি, perifollicular or petechial hemorrhage, ecchymosis, hematosis, GI bleeding, anemia, poor healing আছে স্কারবি ফিচার। কিছু আছে ইনক্রিজ রিকোয়ারমেন্টের কারণে, আর কিছু আছে ডায়েটারি ডেফিসিয়েন্সির কারণে। এগুলো একটু রিডিং করে ফেলতে হবে। আচ্ছা, ক্যালসিয়াম এন্ড ফসফরাস সম্পর্কে এখানে তেমন কোনো কথা অত বেশি ইম্পর্টেন্ট না। সাধারণত আমরা জানি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে বডি মিনারেলাইজেশন কম হয় এন্ড অস্টিওম্যালাসিয়া হয়, অ্যাডাল্টে, বাচ্চাদের ক্ষেত্রে রিকেট হয়। আর ফসফরাস সাধারণত ডেফিসিয়েন্সিটা খুবই রেয়ার, কারণ এটা সাধারণত সকল ধরনের খাবারেই পাওয়া যায় এবং প্রসেস ফুডগুলোতেও পাওয়া যায়। তারপরে ফসফরাস ডেফিসিয়েন্সি ইন অ্যাডাল্ট অকার কাদের ক্ষেত্রে হতে পারে ফসফরাস ডেফিসিয়েন্সি, যাদের রেনাল টিউবুলার ফসফেট লস বেশি হয়, that is CKD, and in patients receiving a prolonged high dose of CKD না, in patient with renal tubular phosphate loss, ঠিক আছে। CKD তে তো সাধারণত হাইপারফসফেটেমিয়া ডেভেলপ করে, আর ফসফেট ডেফিসিয়েন্সি যদি এরকম হয় যে টিউবুলে কোনো সমস্যা, সেক্ষেত্রে হতে পারে। ইন পেশেন্ট রিসিভিং এ প্রলংড হাই ডোজ অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যদি কেউ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জাতীয় খাবার বেশি খায়, সেক্ষেত্রে ইন অ্যালকোহলিক সামটাইম, অ্যালকোহলিকদের হতে পারে। ইন পেশেন্ট রিসিভিং প্যারেন্টাল নিউট্রিশন, তাদের ক্ষেত্রে হাইপোফসফেটেমিয়া ডেভেলপ করতে পারে। সাধারণত deficiency causes hypophosphatemia and muscle weakness secondary to ATP deficiency. ওকে, আচ্ছা, আয়রন সম্পর্কে দুই একটা তথ্য আমরা জানবো। Iron is involved in the synthesis of hemoglobin and is required for transport of electrons within cells and for a number of enzyme reactions. Non-heme iron in cereals and vegetables is poorly absorbed. এটুকু পর্যন্ত।
আচ্ছা, এইখানে আমি বলে রাখতেছি, এগুলো আমি কেমন জাস্ট মার্ক করে দিচ্ছি, এগুলো পরীক্ষায় মানে এখনো পর্যন্ত আসেই নাই, গত 10 বছরও দেখা যায়নি। তারপরেও ডেভিডসন যেহেতু পড়তে হবে, আপনাদেরকে আমি একটু মার্ক করে দিচ্ছি, যেগুলো আমরাও পড়েছিলাম, আপনাদেরকে একটু জাস্ট পড়ে থাকা উচিত। আচ্ছা, যেটা আয়রনের একটা শেষ করার আগে এখানে একটা জিনিস দেখেন, সামারি অফ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট মিনারেলস, মিনারেলগুলোর নাম, রিচ সোর্স, শেষ, আর কিছু না। আচ্ছা, এটা স্যাররা ভাইবাতে একটু ধরে দেখেন। দ্য নর্মাল daily loss of iron is 1 milligram arising from discombobulated surface of cells in intestinal losses. A regular loss of only 2 ml of blood per day doubles the iron requirement. On average, an additional 20 milligram of iron is lost during menstruation. So premenopausal women require about twice as much as iron as men. Just to get to additional requirement, to take iron deficiency solution of microcytic hypochromic anemia. আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে গয়টার হয়, এটা আমরা জানি। এইটুকু পর্যন্তই। এগুলা এন্ডোক্রাইন চ্যাপ্টারে যতটুকু বলছি, এখানে তেমন কিছু লাগবে না, আর শুধু পড়েও লাভ নেই। আচ্ছা, জিঙ্ক থেকে যেটা আসে, তিনটে এনজাইম, ঠিক আছে, এনজাইমের এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে জিঙ্ক, এটা পরীক্ষা আসে। জিঙ্ক is present in most foods and vegetables. It is an essential component of many enzymes including, এক নম্বর হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস, 2 নম্বর হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজেনেস, 3 নম্বর হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। এই তিনটে এনজাইমের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে জিঙ্ক। দেখেন, জিঙ্ক দুই ধরনের ডেফিসিয়েন্সি, অ্যাকিউট এন্ড ক্রনিক জিঙ্ক ডেফিসিয়েন্সি। ম্যানিফেস্টেশন গুলো আমরা একটু দেখবো। অ্যাকিউট জিঙ্ক ডেফিসিয়েন্সি cause diarrhea, mental apathy, moist, eczemated dermatitis, especially around the mouth, and loss of hair. Chronic zinc deficiency occurs in dietary deficiency, malabsorption syndrome, alcoholism, and its associated hepatic sepsis. So these are the acute zinc deficiency and chronic zinc deficiency. এখানে একটু আমরা দেখি। আচ্ছা, এখানে দেখেন, zinc deficiency is thought to be responsible for 1/3 of world's population not reaching their optimal height, and has been associated with chronic zinc deficiency associated with dwarfism and hypopolarism. In starvation, zinc deficiency causes thymic atrophy. Zinc supplements may accelerate the healing or skin lesions, promote general well-being, improve appetite, and reduce the morbidity associated with undernourished state, and lower the mortality associated with diarrhea and pneumonia. এই তথ্যগুলো অবশ্যই জিঙ্ক থেকে পাঠানোর জন্য মেইনলি পরীক্ষা যেটা আসে, কোন কোন এনজাইমের কম্পোনেন্ট হচ্ছে জিঙ্ক। আর আমাদের ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন গুলো একটু দেখে নিলাম। নাও চলে যাব সেলেনিয়াম। সেলেনিয়াম কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফ্যামিলি অফ সেলেনো এনজাইমস ইনক্লুড গ্লুটাথিওন পারঅক্সিডেস। তাহলে সেলেনো এনজাইমস হচ্ছে গ্লুটাথিওন পারঅক্সিডেস। সেলেনিয়াম ডেফিসিয়েন্সি হলে কি কি হতে পারে? হাইপোথাইরয়েডিজম, কার্ডিওমায়োপ্যাথি, যেটার নাম হচ্ছে কিশানস ডিজিজ চিলড্রেনদের ক্ষেত্রে, মায়োপ্যাথি ইন অ্যাডাল্ট। আর এক্সেস সেলেনিয়ামও হার্ট ডিজিজ করতে পারে। আচ্ছা, ফ্লোরাইড থেকে তেমন দরকার নাই, আমরা খালি জাস্ট আদার এসেনশিয়াল ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট দেখবো। দেখেন, ক্লোরাইড, এটা সম্পর্কে তথ্য হচ্ছে কাউন্টার আয়ন টু সোডিয়াম এন্ড পটাশিয়াম। যদি পরীক্ষা আসে, ফলোইং ইজ দ্য কাউন্টার আয়ন টু সোডিয়াম এন্ড পটাশিয়াম, ক্লোরাইড। কোবাল্ট, ভিটামিন B12 মেটাবলিজমের জন্য দরকার। সালফার, এ কনস্টিটিউয়েন্ট অফ মেথিওনিন সিস্টেম। Manganese needed for activates many enzymes, and chromium, very important, necessary for insulin actions. ঠিক আছে? And deficiency of chromium presents hyperglycemia and has been reported in adults as rare complication of prolonged parenteral nutrition. So copper metabolism Wilson disease abnormal থাকে, and deficiency of occasionally occurs but in young children, causing microcytic hypochromic anemia, neutropenia, retarded growth, skeletal rarefaction, and dermatosis. It is a copper deficiency feature. এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। Following the features of copper deficiency, ঠিক আছে? So this is all about clinical nutrition and nutritional factors in disease. আমি একটু বেশি পড়াইলাম এখান থেকে, আপনারা একটু পড়ে ফেলেন, যেহেতু হাতে অনেক সময় আছে। সো আমরা মোটামুটি আমাদের ডেভিডসন লেকচার আর একটা বাকি আছে, ইনফেকশাস ডিজিজ। অনেকেই নক দিয়েছেন ইনফেকশাস ডিজিজ, অনেক বড় চ্যাপ্টার ভাইয়া, অসুবিধা নেই, খুব সুন্দর করে সাজিয়ে দিব, আল্লাহ ভরসা। আরেকটা চ্যাপ্টার শেষ হলে আমাদের ডেভিডসন শেষ হয়ে যাবে। সো সবাই পড়তে থাকেন। আসসালামু আলাইকুম।